ওয়েল আজকের ক্লাসটার হেডিং দেবে হচ্ছে এফেক্ট অফ ফেনল এফেক্ট অফ ডিফারেন্ট গ্রুপস ইন ফেনল। এফেক্ট অফ ডিফারেন্ট গ্রুপস ইন ফেনল আজকের ক্লাসের হেডিং থাকছে। আমাদের চলছিল অ্যালকোহল, ফেনল, ইথার। আমরা ফেনলটার আগের দিনকে অ্যাসিডিক নেচার অফ ফেনল পড়েছিলাম। অ্যাসিডিক কেন ফেনল অ্যাসিডিক সেটার ব্যাপারে একটা কুইক রিভিশন করে নিয়ে আমরা চলে যাব হচ্ছে বিভিন্ন গ্রুপের এফেক্ট কি। বিভিন্ন গ্রুপ মানে কিরকম কিরকম গ্রুপ হতে পারে, এদের ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অথবা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ মানে তারা কি করে, তারা ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করে নিজের দিকে, টানে নিজের দিকে। কোন ইলেকট্রন গুলোকে বন্ডের মধ্যে যে ইলেকট্রনটা আছে, তাহলে এই দিকে তাকাও, এটা একটা অ্যাটম, এটা একটা অ্যাটম, এদের মাঝখানে কি আছে, একটা কেমিক্যাল বন্ড। তাহলে এটা একটা অ্যাটম, এটা একটা অ্যাটম, মাঝখানে আছে কেমিক্যাল বন্ড। এদের মধ্যে কোনো একটা গ্রুপ যদি সে ইলেকট্রোনেগেটিভ হয়, তাহলে সেই বন্ডের ইলেকট্রনটাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে। এই গ্রুপগুলোকে কি বলে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। কোন একটা গ্রুপ যদি ইলেকট্রন ডোনেটিং হয়, তাহলে সে নিজের থেকে দূরের দিকে ইলেকট্রনটাকে ঠেলে দেয়, এদেরকে কি বলে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। তাহলে দু রকমের গ্রুপ হতে পারে, কি কি, একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যারা নিজের দিকে ইলেকট্রন পেয়ারকে অ্যাট্রাক্ট করে, একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যারা ইলেকট্রনকে নিজের থেকে ইলেকট্রন পেয়ারকে বন্ডের ইলেকট্রন পেয়ারকে নিজের থেকে দূরের দিকে পুশ করে দেয়। এই দু রকম গ্রুপ হতে পারে। সো এই দু রকম গ্রুপ যদি ফেনলে অ্যাটাচ থাকে, তাহলে অ্যাসিডিক নেচারে কি রকম কি চেঞ্জেস হয় সেটা দেখবো। তার আগে ফেনল অ্যাসিডিক কেন ছিল একটা কুইক রিভিশন করে দিচ্ছি। এটা আগের দিনে খাতায় লিখেছিল, একদম মিলিয়ে নিও। আমি জাস্ট তোমাদের রিকল করার জন্য বলে দিচ্ছি অ্যাসিডিক নেচার অফ ফেনল। এর রিজনটা কি ছিল, রিজনটা ছিল ভালো করে দেখো, এটা ছিল আমাদের ফেনল। ফেনলের এটা হচ্ছে অক্সিজেন, এই আছে হাইড্রোজেন, তাহলে এটা হচ্ছে আমাদের ফেনল। ফেনল কেন, অ্যারোমেটিক রিং এর সঙ্গে OH অ্যাটাচ আছে। অ্যারোমেটিক রিং এর সঙ্গে OH অ্যাটাচ থাকলেই তাকে আমরা ফেনল বলে থাকি, রাইট? তাহলে এটা হচ্ছে ফেনল। ফেনলের মধ্যে ভালো করে দেখবে এই অক্সিজেনটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভ, মানে এ বন্ড পেয়ারকে টানে নিজের দিকে। তাহলে বন্ড হাইড্রোজেনের সঙ্গে যে বন্ডটা আছে, এই যে বন্ডটা আছে, এই বন্ডের বন্ড পেয়ারটাকে যদি নিজের দিকে অ্যাট্রাক্ট করে অক্সিজেনটা, তাহলে হাইড্রোজেনে একটা ডেফিসিয়েন্সি তৈরি হবে, আর অক্সিজেন নিজের দিকে ইলেকট্রন গুলোকে টানে বলে অক্সিজেনে মাইনাস চার্জ বেশি হয়ে যাবে। কারণ এই বন্ডে ইলেকট্রন পেয়ার গুলোকে অক্সিজেন নিজের দিকে টানে, কারণ অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ। তাহলে অক্সিজেনের উপরে মাইনাস চার্জ বেশি বেশি করে আসবে, কারণ অক্সিজেন নিজের দিকে ইলেকট্রনকে টানছে আর ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস। ইলেকট্রনের চার্জ মাইনাস, অক্সিজেনের দিকে ইলেকট্রন গুলো বেশি বেশি আসছে, হাইড্রোজেন ডেফিসিয়েন্ট হয়ে যাচ্ছে, ওর কাছ থেকে ইলেকট্রন শর্টেজ হয়ে যাচ্ছে। এরকম হাইড্রোজেন H+ তৈরি করে বেরিয়ে যেতে চায়। H+ তৈরি করে বেরিয়ে যাওয়া মানে আমরা বলি অ্যাসিডিক নেচার শো করবে। যদি H+ তৈরি করে বেরিয়ে যায়, তাহলে হাইড্রোজেনটা তো চলে গেল, অক্সিজেনের কাছে মাইনাস চার্জ ছেড়ে দিয়ে চলে গেল, এটাকে বলি আমরা ফেনক্সাইড, তাই তো? ফেনক্সাইড, ফেনক্সাইড আয়ন বলি। ছিল হচ্ছে ফেনল, হাইড্রোজেনটা বেরিয়ে গিয়ে হয়ে গেছে ফেনক্সাইড আয়ন। হাইড্রোজেনটা H+ তৈরি করে বেরিয়ে গেছে, এখানে ছিল হাইড্রোজেনটা, H+ তৈরি করে বেরিয়ে গেছে, অক্সিজেনটার কাছে মাইনাস এসে গেছে। আমরা স্টাডি করে জেনেছিলাম এই ফেনল রিলেটিভলি লেস স্টেবল, হ্যাঁ কি না? আগের দিন আমরা স্টাডি করেছিলাম রেজোনেন্সের মাধ্যমে, এটা রিলেটিভলি লেস স্টেবল, আর এই ফেনক্সাইড আয়ন এটা রিলেটিভলি মোর স্টেবল। তাহলে বলো, ফেনলের ফেনল ফর্মে থাকার টেন্ডেন্সি বেশি না ফেনলের ফেনক্সাইড আয়ন তৈরি করার টেন্ডেন্সি বেশি? কারণ এটা মোর স্টেবল। তাহলে ফেনলের ইচ্ছা হবে ফেনক্সাইড আয়নটা তৈরি করে, বিকজ এটা মোর স্টেবল। তাহলে এবার মোর স্টেবল ফেনক্সাইড আয়ন তৈরি করতে গেলে সঙ্গে কাকে তৈরি করতেই হবে, H+ কে তৈরি করতেই হবে। আর H+ তৈরি হয়ে যাওয়া মানে ফেনল অ্যাসিডিক ক্যারেক্টার শো করে দিল। কারণ যে কেউ যদি H+ বের করতে পারে নিজের বডি থেকে, তাকে আমরা বলে থাকি, কোনো কম্পাউন্ড নিজের বডি থেকে H+ কে বের করতে পারে, তাকে আমরা কি বলি, অ্যাসিডিক বলে থাকি। তাহলে ফেনল অ্যাসিডিক, তার কারণ ফেনল H+ বের করতে পারে এবং ফেনক্সাইড তৈরি করতে পারে, আর ফেনক্সাইড তৈরি করতে চায় কারণ ওটা মোর স্টেবল। এখন হচ্ছে আমরা দেখবো ফেনলের বিভিন্ন রকম গ্রুপ যদি অ্যাটাচ থাকে। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হতে পারে, একটা অ্যাটাচ আছে, একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। এবার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের এক্সাম্পল লিখে রাখবে। NO2 গ্রুপ হতে পারে, সায়ানাইড গ্রুপ হতে পারে, কার্বলিন গ্রুপ হতে পারে, হ্যালোজেন হতে পারে। এগুলো হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, যারা কিনা ইলেকট্রনকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে। এরা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এরা নিজের দিকে ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে। নাইট্রো গ্রুপ, সায়ানাইড, C-ডাবল বন্ড, কার্বনিল অথবা হ্যালোজেন, এটা হচ্ছে হ্যালোজেন, হ্যালাইড। এক্সটা হচ্ছে হ্যালাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, এই সমস্ত গ্রুপ। তাহলে এই সমস্ত গ্রুপ যদি ফেনলে অ্যাটাচ থাকে, তাহলে কি এফেক্ট হবে ফেনলের অ্যাসিডিটির উপরে, সেটা আমরা দেখবো। যে এবং এই গ্রুপগুলো বিভিন্ন পজিশনে আবার অ্যাটাচ থাকতে পারে, হতে পারে অর্থতে অ্যাটাচ আছে, হতে পারে মেটাতে অ্যাটাচ আছে, হতে পারে প্যারা পজিশনে অ্যাটাচ আছে। সব পজিশন গুলো দেখবো আমরা। পুরোটা এক্সাম্পল দেখার জন্য এই গ্রুপটাকে চুজ করলাম। এই গ্রুপটা যদি অ্যাটাচ থাকে ফেনলে কি হবে দেখবো, এবং বিভিন্ন পজিশনে যদি অ্যাটাচ থাকে তাহলে কি হবে দেখবো।
প্রথম কথা দেখি যে এই গ্রুপটা যদি অ্যাটাচ থাকে তাহলে কি হবে। তো আমরা তার জন্য নাইট্রো গ্রুপকে এক্সাম্পল হিসেবে নিচ্ছি। আমরা যে কেস স্টাডি শুরু করছি সেখানে আমরা অ্যাজিউম করছি প্রথমে যে ফেনলের সঙ্গে নাইট্রো গ্রুপ অ্যাটাচ আছে এবং যে কোনো একটা পজিশনে অ্যাটাচ আছে। সো র্যান্ডমলি অ্যাটাচ করালাম NO2 গ্রুপকে। NO2 গ্রুপের পজিশন ডিসাইড করে নিয়ে NO2 গ্রুপটা কোন পজিশনে অ্যাটাচ আছে বলিনি, এখন ওটা পরের কেসে যাচ্ছি। সো NO2 গ্রুপ কোনো না কোনো একটা পজিশনে অ্যাটাচ আছে ফেনলের সঙ্গে, অর্থাৎ নাইট্রোফেনল। কিন্তু NO2টা এই পজিশনগুলোতে অ্যাটাচ থাকতে পারে, এদেরকে অর্থ বলে। এই পজিশনে NO2 অ্যাটাচ থাকতে পারে, এদেরকে মেটা বলে। আর এই পজিশনে NO2 অ্যাটাচ থাকতে পারে, এটাকে প্যারা বলে। কোন পজিশনে NO2 অ্যাটাচ এখনো বলিনি। তো NO2 যদি অ্যাটাচ থাকে তাহলে কি হবে দেখা যাক। এখান থেকে তো H প্লাসটা বেরিয়ে যাচ্ছে, তাহলে ফেনক্সাইড তৈরি হচ্ছে, ফেনক্সাইড আয়ন তৈরি হচ্ছে, H প্লাস বেরিয়ে গেছে। এবারে NO2 গ্রুপটা কেমন গ্রুপ, এটা ইলেকট্রনকে উইথড্র করতে পারে। তাহলে বলো NO2 গ্রুপের এফেক্ট আছে ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট, ইলেকট্রনকে ও নিজের দিকে টানে। এবারে তুমি বলো অক্সিজেনের মাথায় একটা মাইনাস চার্জের বার্ডেন তৈরি হয়েছে, হ্যাঁ কিনা? NO2 গ্রুপ থাকলে অক্সিজেনের মাইনাস চার্জের বার্ডেন এইদিকে উইথড্র হতে হেল্প হবে কি হবে না? তাহলে এখানে লিখবো ইলেকট্রন উইথড্রয়াল, যেটা কিনা হতে হেল্প হচ্ছে, অক্সিজেনের বার্ডেন কমে যাচ্ছে। সো তুমি এবার বলো NO2 গ্রুপ থাকার জন্য এই ফেনক্সাইডের স্টেবিলিটি বাড়লো কি কমলো? বাড়লো। কেন? কারণ হচ্ছে ফেনলটা ফেনক্সাইডে যেতে আরো ইন্টারেস্টেড হলো, কারণ ফেনল জানে H প্লাস বেরিয়ে গেলে অক্সিজেনে মাইনাস চার্জের বার্ডেন আসবে, বাট একজন ফ্রেন্ডলি গ্রুপ আছে যে আমার ওই মাইনাস চার্জের বার্ডেনকে নিজের দিকে উইথড্র করে আমার বার্ডেন কম করতে হেল্প করবে। ক্লিয়ার? ফেনল জানে ওর থেকে H প্লাস বেরিয়ে গেলে অক্সিজেনের মাথায় একটা মাইনাস চার্জের বার্ডেন আসবে, কিন্তু ফেনল এটাও জানে ওই মাইনাস চার্জের বার্ডেনকে নিজের দিকে নিয়ে ওই বার্ডেন কম করতে হেল্প করার জন্য একটা ইলেকট্রন ফ্রেন্ডলি উইথড্রয়িং গ্রুপ অ্যাটাচড আছে মলিকুলে। তাহলে এইখানে নরমাল ফেনলে কি এই সুবিধা ছিল? নরমাল ফেনলের মাইনাস চার্জটাকে নিয়ে নেওয়ার জন্য কোনো ফ্রেন্ডলি গ্রুপ ছিল? কিন্তু এখানে আছে। তাহলে কোন ফেনলটা বেশি অ্যাসিডিক, নাইট্রোফেনল না নরমাল ফেনল? এটা মোর অ্যাসিডিক, কারণ এখানে স্টেবিলিটি বেশি, স্টেবিলিটি বেশি তাই অ্যাসিডিটি বেশি। মোর, আচ্ছা স্টেবিলিটি বেশি বলে আমরা লেখা উচিত আমাদের এদিকে স্টেবল, তাই এদিকে লেখা উচিত মোর অ্যাসিডিক, এদিকে লেখা উচিত হচ্ছে আমার মোর অ্যাসিডিক। ওদিকে স্টেবিলিটি বেশি হলে এদিকে অ্যাসিডিটি বেশি, ওদিকে স্টেবিলিটি বেশি তো এদিকে অ্যাসিডিটি কার থেকে? দেন ফেনলের থেকে, কারণ ফেনলে এই সুবিধা ছিল না, ফেনলে এরকম কোনো গ্রুপ ছিল না যে নিজের দিকে টেনে নিচ্ছে। ওকে, এবারে এখন নাইট্রো গ্রুপ বলো ডিফারেন্ট ডিফারেন্ট পজিশনে অ্যাটাচ থাকতে পারে, হ্যাঁ কি না? নাইট্রো গ্রুপ ডিফারেন্ট ডিফারেন্ট পজিশনে অ্যাটাচ থাকতে পারে। তো চলো এবার সেই পজিশন গুলোকে আমরা নিয়ে চেক করব একটা একটা করে। আগেরটা নাইট্রো গ্রুপে এবার ডিফারেন্ট ডিফারেন্ট পজিশন হেডিং দেবে, এটাতে এফেক্ট অফ EDG ইন ডিফারেন্ট পজিশন। EDG মানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। effect of electron withdrawing group বা EWG, effect of EWG বা electron withdrawing group in various positions। various position গুলো কোনটা কোনটা সেটা আমরা দেখে নিই। various position মানে অর্থ মেটার প্যারা হয়ে গেছে হেডিং। effect of electron withdrawing group in various position, তবে পজিশন গুলো একবার দেখে নিই কোনটাকে কি পজিশন বলে। এখানেই দেখে নিই আমরা, এই কম্পাউন্ডে দেখে নিচ্ছি এটা নরমাল ফেনল ছিল, ফেনলের যে পজিশনে ওইচটা অ্যাটাচ তার রেসপেক্টে এই যে পজিশন দুটো, ওইচটা যেখানে অ্যাটাচ তার রেসপেক্টে এই পজিশনটাকে বলে অর্থ পজিশন, এই দিকের পজিশনটাকে বলে অর্থ পজিশন, নিয়ার বাই যে দুটো পজিশন। যদি একটু দূরের পজিশন তাদেরকে বলে মেটা পজিশন, আর যেটা অপোজিট পজিশন তাকে বলে প্যারা পজিশন। তাহলে বেনজিন রিং এর 5টা কার্বনকে 5টা পজিশন দেওয়া হয় উইথ রেসপেক্ট টু দা মেইন গ্রুপ। মেইন গ্রুপটা হচ্ছে এই মেইন পজিশন যেখানে কিনা OH অ্যাটাচ আছে, ওটাই 1 নাম্বার পজিশন। 1 নাম্বার পজিশনে OH অ্যাটাচ আছে বেনজিনের কার্বনের সঙ্গে, তার পাশের কার্বন গুলো অর্থ, একটু দূরের কার্বন গুলো মেটা, অপোজিট কার্বনটা হচ্ছে প্যারা। এটা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট পজিশন। তো ফেনলকে এখন নাইট্রো গ্রুপকে অ্যাড করবো প্রথমে প্যারা পজিশনে। পজিশন লেখা আছে, পজিশন লিখেছো
নাইট্রো গ্রুপকে অ্যাড করতে চলেছি প্যারা পজিশনে। তো দেখতেই পাচ্ছ এখানে আছে ফেনলের OH, নাইট্রো অ্যাড আছে প্যারাতে, প্যারা নাইট্রোফেনল। প্যারা নাইট্রোফেনলে নিজে ভালো করে ফিগার আউট করার চেষ্টা করো, দিয়ে বলো কি হচ্ছে, ভালো করে দেখবে। ইলেকট্রনটা তো এরকম করে বন্ড গুলোতে এরকম করে মুভমেন্ট করছে, একদম অপোজিটে বসে আছে এই পুরো নাইট্রো গ্রুপটা, অপোজিটে বসে আছে পুরো। তাহলে বলো যখন এই ফিনক্সাইডটা তৈরি হয়ে যাবে, যখন ফিনল থেকে H+ বেরিয়ে যাবে, যে ফিনক্সাইড তৈরি হয়ে যাবে, তখন অক্সিজেনে যে মাইনাস চার্জটা এসেছিল ওই মাইনাস চার্জ স্মুথলি একদম লিনিয়ারলি উইথড্রল হয়ে যাবে, হ্যাঁ কিনা? স্মুথ উইথড্রল হবে, কারণ একদম অপোজিটে বসে আছে। স্মুথ উইথড্রল অফ নেগেটিভ চার্জ অফ ফেনক্সাইড আয়ন। না, এটা ওই জিনিসটাই চলছে। এই ডায়াগ্রামটা ড্র করবি, দিয়ে ওই যা চলছিল সেটা কি হেডিং দিয়েছো, এফেক্ট অফ ইলেকট্রন উইথড্রল গ্রুপ ইন ভেরিয়াস পজিশন। তো এটাতে লিখবে প্যারা নাইট্রোফেনল বা প্যারা পজিশন দিয়ে দিতে পারো, সাবহেডিং প্যারা দিয়ে। তাহলে কি হলো দেখতে পাচ্ছি, প্যারা পজিশনে যদি নাইট্রো গ্রুপ প্রেজেন্ট থাকে তাহলে ইলেকট্রন পেয়ারটা, এবার তুমি বলো একটা স্মুথ পাইপের থ্রু দিয়ে জলের ফ্লো ভালো হবে না একটা বেঁকা তারা পাইপের থ্রু দিয়ে জলের ফ্লো ভালো হবে? নাইট্রো গ্রুপ কোথায় বসে আছে? ফেনলের অক্সিজেনের যেখানে মাইনাস চার্জের বার্ডেন তৈরি হয় তার ঠিক অপোজিটে বসে আছে, রাইট? তাহলে অপোজিটে বসে থাকা মানে ইলেকট্রনের ফ্লোটা কেমন হবে? মাইনাস চার্জের যে বার্ডেনটা ওটা স্মুথলি ফ্লো হয়ে যাবে টু দ্য নাইট্রো গ্রুপ। তাহলে যদি স্মুথলি ফ্লো হয়ে যায় টু দ্য নাইট্রো গ্রুপ, তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে এখানে দারুণ উইথড্র হয়ে যাচ্ছে। নাইট্রো গ্রুপ একদম ফ্রেন্ডলি গ্রুপ তো বটেই, সঙ্গে ফ্রেন্ডলি পজিশনেও বসে আছে। ফ্রেন্ডলি গ্রুপ বসে আছে আবার ফ্রেন্ডলি পজিশনে, যেখানে কিনা ইলেকট্রনের উইথড্রল স্মুথ হয়ে যাচ্ছে। ইলেকট্রনের উইথড্রলটা যদি স্মুথ হয়ে যায় তার মানে এটা হাইলি স্টেবল। মাইনাস চার্জে অক্সিজেনের বার্ডেন তৈরি হলো, অক্সিজেনের বার্ডেন নিজের দিকে নিয়ে নেওয়ার জন্য একটা ফ্রেন্ডলি গ্রুপ বসে আছে, সে আবার একদম ফ্রেন্ডলি পজিশনে বসে আছে যাতে মাইনাস চার্জের বার্ডেনটা স্মুথলি চলে আসে তার দিকে। তো এটা হাইলি স্টেবল, মানে তার করেসপন্ডিং ফেনল হাইলি অ্যাসিডিক। ইনফ্যাক্ট এটাই মোস্ট অ্যাসিডিক অ্যাকচুয়ালি, কারণ এর মোস্ট অ্যাসিডিক, কারণ এর ফেনক্সাইডটা সব থেকে বেশি স্টেবল। কেন স্টেবল বুঝেছিস? যে মাইনাস চার্জ তৈরি হবে ফেনক্সাইডে, ওই মাইনাস চার্জটা স্মুথলি ফ্লো করে যাবে এর দিকে, তাহলে ওটা স্টেবল। এবার ওটা যদি স্টেবল হয় তাহলে এটাও সব থেকে বেশি অ্যাসিডিক। ক্লিয়ার? নেক্সট হেডিং দেবে অর্থ, অর্থ পজিশন, অর্থ নাইট্রোফেনল। অর্থাৎ নাইট্রো গ্রুপটা এখন প্যারাতে অ্যাটাচ না থেকে অর্থতে অ্যাটাচ থাকবে। নাইট্রো গ্রুপটা এখন, আচ্ছা এবার এই ইকুয়েশনে লিখেছো, ইকুয়েশন লেখার পরে এই ডায়াগ্রামটা ড্র করে নাও নিজে শর্টে বোঝার জন্য, নোট বলে লিখে, যাতে কুইকলি বুঝতে পারো কেমন করে হলো। দেখে নাও ইকুয়েশনটা লেখার পরে শর্ট এই ডায়াগ্রামটা ড্র করে রাখো নিজের খাতায়, যাতে মাথায় কুইকলি ঢুকে যায়। মানে এটাই তো ফেনক্সাইডটা তৈরি হবে না, H মাইনাস বেরিয়ে গিয়ে কি তৈরি হবে, সরি H প্লাসটা বেরিয়ে গিয়ে কি তৈরি হবে? এই ফেনক্সাইডটাই তৈরি হবে। H প্লাসটা বেরিয়ে গেছে, অক্সিজেনে মাইনাস চার্জ এসেছে এবং নাইট্রো গ্রুপ আছে। এবার ভালো করে দেখে নাও রেজোন্যান্সের শুধু উজ্জ্বলটা কেমন করেছে, ভালো করে তাকিয়ে থাকবে এবং দেখবে, আগে দেখবে তারপরে লিখবে। এই মাইনাসটা এখানে আসবে, এইটা এখানে ঘুরবে, এইটা এখানে ঘুরবে, এইটা এখানে ঘুরবে, ক্লিয়ারলি স্মুথ উজ্জ্বল হয়ে গেছে, লিনিয়ার ওয়েতে একদম অপোজিট ওয়েতে ইলেকট্রনের ফ্লো চলে গেছে। কেমন করে ঢুকেছে, মাথায় ঢুকেছে? আবার দেখাচ্ছি, দেখে নাও আরেকবার কেমন করে ইলেকট্রনটা স্মুথলি ফ্লো করে যাচ্ছে। মাইনাস চার্জ এই পজিশনে আসছে, এই বন্ডটা এখানে শিফট হচ্ছে, এই বন্ডটা এখানে শিফট হচ্ছে, এই বন্ডটা মাইনাস চার্জ হয়ে অক্সিজেনের মাথায় ঘুরে যাচ্ছে। সো ইলেকট্রনটা একদম অপোজিটে স্মুথলি ফ্লো করে গেছে। স্মুথলি ফ্লো করে গেছে বলেই ফেনক্সাইডটা হাইলি স্টেবল, ফেনক্সাইড হাইলি স্টেবল বলে ফেনলটা মোস্ট অ্যাসিডিক। এই ফেনলটা ক্লিয়ার? নোট দিয়ে এই ডায়াগ্রামটাও লিখে রেখে দাও, যে যাতে তোমার মাথায় থাকে যে কেমন করে স্মুথ ফ্লোটা হচ্ছে, এবং অ্যারোর ফ্লোটা সেইভাবে বানাও। আরো একবার দেখিয়ে দিচ্ছি অ্যারোর ফ্লোটা কেমন চলছে। এইটা এইখানে এলো, এইটা এইখানে এলো, এইটা এইখানে গেল, এইটা এইখানে এলো, এই বন্ডটা এখানে শিফট হলো। তো স্মুথলি উজ্জ্বল হয়ে গেছে পুরো ইলেকট্রন মাইনাস চার্জটা। ইলেকট্রনের মাইনাস চার্জটা মানে অক্সিজেনের মাইনাস চার্জটা পুরোপুরি, অক্সিজেনের মাইনাস চার্জের পুরোপুরি একটা স্মুথ উজ্জ্বল হয়ে গেছে টু দা নাইট্রো গ্রুপ। নাইট্রো গ্রুপের অক্সিজেনের দিকে ওপরের যে অক্সিজেনটা ফেনক্সাইডের অক্সিজেনটা তার মাইনাস চার্জটা একদম স্মুথলি উজ্জ্বল হয়ে গেছে, তার জন্য ওই ফেনক্সাইডটা স্টেবল, মাইনাস চার্জের বার্ডেন অক্সিজেন থেকে কমে গেছে, ফেনক্সাইডটা স্টেবল, ফেনলটা মোস্ট অ্যাসিডিক। ক্লিয়ার?
এখন নাইট্রোকে অ্যাটাচ করব অর্থ পজিশনে। তো চলো অর্থ পজিশনে নাইট্রো অ্যাটাচ হলে কি হয় সেই এফেক্টটাও দেখা যাক। ভালো করে দেখবে এখানে অর্থতে কি হয়, এখানে ইকুয়েশনটা লিখে নাও। অর্থতে কি হয় বোঝার চেষ্টা করছি। অর্থতে দেখো ইলেকট্রন উইথড্র হচ্ছে, কিন্তু ভালো করে দেখার চেষ্টা করবে সেই ইলেকট্রনের উইথড্রলটা স্মুথলি নয়, এরকম টুইস্টেড উইথড্রল হচ্ছে। লিখে নাও আগে, টুইস্টেড উইথড্রল of negative charge of phenoxide ion। কেমন করে টুইস্টেড উইথড্রল হচ্ছে আমরা দেখার চেষ্টা করি। কুইকলি আমাকে বলবি, ফেনল থেকে এটাই তৈরি হওয়ার কথা ফেনক্সাইড, ইয়েস অর নো বল, তাই তো? ফেনল থেকে H+ বেরিয়ে যাবে, এখানে ফেনক্সাইড অ্যানায়নটা তৈরি হবে, তাই তো? O- তৈরি হবে। এখন নাইট্রো গ্রুপটা আছে অর্থতে। নাইট্রো গ্রুপ প্রথম কথা ফ্রেন্ডলি না আনফ্রেন্ডলি? ফ্রেন্ডলি। কেন নাইট্রো গ্রুপ কেন ফ্রেন্ডলি? অক্সিজেনের থেকে মাইনাস চার্জকে নিজের দিকে উইথড্র করে অক্সিজেনের বার্ডেন কম করতে হেল্প করে। এখন কথা হচ্ছে কি ফ্রেন্ডলি গ্রুপটা বুঝলাম, ও কি ফ্রেন্ডলি পজিশনে আছে? অতটাও ফ্রেন্ডলি পজিশনে নেই। কেন? মাইনাস চার্জের উইথড্রলটা দেখবি, মাইনাস চার্জ এইখানে এলো, এটা এখানে যাবে, এটা এখানে যাবে, এটা এইখানে যাবে, এইটা এইখানে যাবে। এটা কি স্মুথ হয়েছে না অনেক ঘুরিয়ে পেঁচিয়ে হয়েছে? চল এদিক দিয়ে করার চেষ্টা করছি, তোর কথা মতন এদিক দিয়ে করছি, ঠিক আছে? এইখানে যাবে, তারপর এখানে বন্ড কোথায় যেটা মুভ করবে? এখানে পাই বন্ড কই আছে? এখানে পাই বন্ড থাকলে তবে না এটা এখানে মুভ করবে, আর এটা এখানে মুভ করলে এটা তখন এখানে মুভ করতে পারতো, কিন্তু এখানে কি পাই বন্ড আছে? বোঝা গেছে? তাহলে ওকে পাই বন্ড আছে এইদিকে, তাহলে এই বন্ডটা যেই এখানে আসবে পাই বন্ডটাকেই মুভ করতে হবে, পাই বন্ড তো আছেই ওইদিকে। তাতে এইটা মুভ করে এইখানে যাবে এবং তারপরে এইটা মাইনাস চার্জ হয়ে যাবে। সো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে উইথড্রলটা খুব একটা স্মুথ হয়নি, টুইস্টেড উইথড্রল হয়েছে। ইলেকট্রন পেয়ারটা এরকম ভাবে একটা বেঁকা পাইপের থ্রু দিয়ে জলের ফ্লো হয়ে গেছে। তাহলে এখানে কি ইলেকট্রনের ফ্লো খুব দারুণ হয়েছে না একটু হলেও উইক হয়েছে? তার মানে এখানে আমরা টুইস্টেড উইথড্রল হয়েছি, তার মানে এটা কি অতটা মোর স্টেবল না রিলেটিভলি লেস স্টেবল? লেস স্টেবল। কিন্তু ফেনলের থেকে কি মোর স্টেবল? ফেনলে তো ফ্রেন্ডলি গ্রুপটাই নেই। ফেনলে কি এই গ্রুপটা আছে? ফেনলে তো এই ফ্রেন্ডলি গ্রুপটাই নেই, তো ফেনলের থেকে মোর স্টেবল, কিন্তু আগের প্যারার থেকে লেস স্টেবল। লেস স্টেবল দেন প্যারা আইসোমার। প্যারা যেটা একটু আগে দেখলাম তার থেকে কিন্তু লেস স্টেবল। যদি লেস স্টেবল হয় এর করেসপন্ডিং ফেনল প্যারার থেকে লেস অ্যাসিডিক। লেস অ্যাসিডিক দেন প্যারা আইসোমার। আর নোট দিয়ে লিখে রেখে দিও কেমন করে টুইস্টেড উইথড্রলটা হচ্ছে। ফেনক্সাইড তৈরি হয়েছিল, সেই ফেনক্সাইডের এরকম বেঁকে তেরে মুভমেন্ট হচ্ছে, অর্থাৎ মাইনাস চার্জ যেটা মুভমেন্ট হচ্ছে কিন্তু অনেক টুইস্টেড ওয়েতে হচ্ছে, তাই অতটাও ভালো উইথড্রল হচ্ছে না, সেই কারণে এটার অতটাও স্টেবিলিটি পাওয়া যাচ্ছে না প্যারার মতন। কিন্তু হ্যাঁ ফেনল থেকে মোর অ্যাসিডিক, কারণ ফেনল থেকে স্টেবিলিটি বেশি, কারণ ফেনল তো ফ্রেন্ডলি গ্রুপটাই নেই, এখানে তো আছে তাও। ক্লিয়ার হয়েছে? এবার এখানে আরো একটা প্রবলেম আছে, এটা একটা প্রবলেম, শুধু এই একটা প্রবলেম থাকলে খুব একটা অসুবিধা ছিল না, প্যারার থেকে বলতাম লেস অ্যাসিডিক কিন্তু ফেনলের থেকে মোর অ্যাসিডিক বলে ঝামেলা মেটে নিতাম। কিন্তু এখানে আরো একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা ভালো করে দেখার চেষ্টা করো। সেটা হচ্ছে যে এই ডায়াগ্রামটা ড্র করো, এখানে একটা হাইড্রোজেন বন্ডিং আছে, ভালো করে দেখবে এই পোর্শনটা ছিল ফেনল, ভালো করে দেখে নেবে এই পোর্শনটা ফেনল আর এটা হচ্ছে অর্থতে NO2। ক্লিয়ার? ফেনল আর অর্থতে আছে NO2, ঠিক আছে? এবারে কি হয়েছে, ফেনল আর অর্থতে যে NO2 ওদের মাঝখানে একটা আবার এই হাইড্রোজেন বন্ডিং ডেভেলপ করে গেছে। হাইড্রোজেন আর অক্সিজেনটার মধ্যে NO2 অক্সিজেন আর ফেনলের হাইড্রোজেন, এদের মধ্যে ডেভেলপ করে গেছে একটা হাইড্রোজেন বন্ডিং। এবার বল হাইড্রোজেনটাকে ইনভলভ করে যদি হাইড্রোজেন বন্ডিং ডেভেলপ করে যায় তাহলে কি হাইড্রোজেনটা আদৌ H+ হয়ে বেরোতে পারবে? হাইড্রোজেনটাকে ট্র্যাপ করে নিয়ে NO2 ওকে ধরে রেখে দিয়েছে। হাইড্রোজেনটা এখান থেকে বেরোবে তবে তো সেটা অ্যাসিডিক ক্যারেক্টার শো করবে,
ওই হাইড্রোজেনটা যদি ট্র্যাপড হয়ে যায় বাই দ্য NO2 গ্রুপের অক্সিজেন, একটা সেমি বন্ডিং তৈরি হয়ে যায়, হাইড্রোজেন বন্ডিং তৈরি হয়ে যায়, যেখানে কিনা NO2 গ্রুপের অক্সিজেনটার সঙ্গে এই হাইড্রোজেনটা ট্র্যাপড হয়ে গেছে, হাইড্রোজেন বন্ডিং করে এই হাইড্রোজেনটা তো বেরোতেই পারবে না। যদি নাই বেরোতে পারে ফেনক্সাইডই তৈরি হবে না, ফেনক্সাইড যদি তৈরি না হয় তার স্টেবিলিটি অনেক পরের কথা। তাহলে হাইড্রোজেনটা ওখানে ট্র্যাপড, তার মানে এখান থেকে হাইড্রোজেন বেরোলে এর একটা স্টেবিলিটি পাওয়া যেত, হাইড্রোজেনটাই বেরোতে পারছে না। তাহলে হাইড্রোজেন বন্ডিং এর জন্য এখানে কি হলো, হাইড্রোজেন বন্ডিং হওয়ার জন্য এখানে রিলিজ অফ হাইড্রোজেন ডিফিকাল্ট হয়ে গেল, রিলিজ অফ H প্লাস আয়ন ডিফিকাল্ট হয়ে গেল। আর যদি সেটা ডিফিকাল্ট হয়ে যায় তাহলে নিজেরা বল এইটা যতটা অ্যাসিডিটি শো করার কথা করতে পারবে? H প্লাসটাই তো বেরোতে পারছে না, H প্লাস বেরোলে ফেনক্সাইড তৈরি হবে, তারপরে তার স্টেবিলিটির ব্যাপার, H প্লাসই তৈরি হতে পারছে না। তাহলে এটা হওয়ার কথা ছিল অতটাও কম অ্যাসিডিক নয়, কিন্তু হয়ে যাবে লিস্ট অ্যাসিডিক, মানে একদম লিস্ট। ওই জন্য বলছি খুব স্ট্রং বেস দিলে তখন H প্লাসটাকে জোর করে বের করে নেওয়া সম্ভব, এমনি অবস্থায় বেরোবে না, তাই লিস্ট বলবো। কোনটাই কখনো কোনো সায়েন্সই অ্যাবসলিউটলি 100% হবে না বলে কোনো সিন হয় না, যেটা হবে না বলে মনে হচ্ছে মানে ওখানেও হতে পারে কিন্তু চান্স তার কম। এখন হওয়ানোর বিভিন্ন কন্ডিশন আছে, অর্থাৎ খুব ড্রাস্টিক দারুণ স্ট্রং বেস দিলে তখন H প্লাস বেরোবে, এমন নয় যে বেরোবে না, কারণ এখানে কোনো একদম দারুণ স্ট্রং বন্ড তৈরি হয়নি, একটা জাস্ট অ্যাট্রাকশন তৈরি হয়ে গেছে। অ্যাট্রাকশন তৈরি হয়ে যাওয়ার জন্য H প্লাসটা ফ্রি নেই, বেরোতে পারছে না, কিন্তু দারুণ একটা বেস এলে তখন H প্লাসটাকে বের করে নিয়ে যাবে, সহজে বেরোবে না। সহজে না বেরোলে আমরা কি বলবো এটাকে? কিন্তু হওয়ার কথা কি লিস্ট অ্যাসিডিক ছিল না মডারেটলি অ্যাসিডিক ছিল? শুধু প্যারাটার থেকে কম হওয়ার কথা ছিল, হ্যাঁ কিনা? কিন্তু সবার থেকে কম হয়ে গেছে। ইভিন এর অ্যাসিডিটি কার থেকেও কম বলো তো? ফেনলের থেকেও কমে গেছে, কারণ ফেনলের H প্লাসটা ফ্রি, ও চাইলে বেরোতে পারে, এর H প্লাসই ফ্রি নয়, বেরোতেই পারছে না। এর কিন্তু ফেনলের থেকে মোর অ্যাসিডিক হওয়ার কথা ছিল, শুধু প্যারার থেকে লেস অ্যাসিডিক হওয়ার কথা ছিল, হয়ে গেছে সবার থেকে লেস অ্যাসিডিক, কারণ হাইড্রোজেন বন্ডিং ফ্যাক্টর কাজ করে গেছে, সেটা ফ্যাক্টর 1, এটা ফ্যাক্টর 2, ক্লিয়ার? যেটা কিনা কাজ করছে অর্থ আইসোমারটার জন্য, অর্থ আইসোমারের কেস ক্লিয়ার। আর কোনটা বাকি আছে বল? মেটা বাকি আছে, হেডিং দেবে মেটা আইসোমার বা মেটা প্যারানাইট্রোফেনল, এটাকে ফ্যাক্টর 1 দেবে, রেজোন্যান্স ফ্যাক্টর বলতে পারো এটাকে, এটা ফ্যাক্টর 2, হাইড্রোজেন বন্ডিং ফ্যাক্টর। হাইড্রোজেন বন্ডিং ফ্যাক্টরটার জন্য অর্থটা যা হওয়ার কথা ছিল তার থেকে অনেক অ্যাসিডিক কমে যাচ্ছে, একদম লিস্ট অ্যাসিডিক হয়ে যাচ্ছে। একটা কাজ কর, নোট দিয়ে একটা পয়েন্ট লিখে রাখ, তাহলে ক্ল্যারিটি থাকবে। নোট দিয়ে একটা পয়েন্ট লিখে রাখ এটার ব্যাপারে, নোট দিয়ে একটা পয়েন্ট লিখে রাখ, অর্থোনাইট্রোফেনল ইজ এক্সপেক্টেড টু বি, অর্থোনাইট্রোফেনল মানে এই কম্পাউন্ডটা আর কি, ইজ এক্সপেক্টেড টু বি মোর অ্যাসিডিক দ্যান ফেনল বাট লেস অ্যাসিডিক দ্যান প্যারা আইসোমার। প্যারাটার থেকে more acidic than phenol but less acidic than para isomer. But full stop দিয়ে sentence continue করবে, but due to hydrogen bonding the H plus ion is trapped, but due to hydrogen bonding H plus ion is trapped and it becomes least acidic. Due to hydrogen bonding H plus ion is trapped and it becomes least acidic. ক্লিয়ার? মাথা ঢুকে গেছে? লাস্ট আইসোমার যেটা আমাদের বাকি আছে সেটা হচ্ছে কি বলতো? মেটা। আমরা দেখতে পাচ্ছি মেটা, মেটাতে কোনো রেজোনেন্স হয় না, এখানে ফ্রেন্ডলি গ্রুপ আছে, আর ফ্রেন্ডলি গ্রুপটা একটা মাইনাস আই এফেক্টের থ্রু দিয়ে ইলেকট্রন কিছুটা নেওয়ার তো চেষ্টা করে, এখানে একটা মাইনাস আই এফেক্ট কাজ করে, ইলেকট্রনের মুভমেন্ট এখানে হয় না, জাস্ট ইলেকট্রনটা কিছুটা ফ্লো করে যায় মাইনাস আই এফেক্টের মতন করে,
অর্থাৎ এখানে ইকুয়েশনটা লেখো এবং আমার নোট দিয়ে বোঝার চেষ্টা করছি এখানে ইলেকট্রনের ফ্লোটা কেমন করে হচ্ছে। এখানে ইলেকট্রনের ফ্লোটা অর্থ বা প্যারার মতন হয় না, এখানে খুব সামান্য ইলেকট্রনের ফ্লো হয়, কারণ মেটা পজিশনে এই ফ্লোটা হওয়া সম্ভব নয় ইলেকট্রনের মুভমেন্টের থ্রু দিয়ে, পাই বন্ডের মুভমেন্টের থ্রু দিয়ে এটা হওয়া সম্ভব নয়। এখানে মাইনাস চার্জ তৈরি হয়, বাট মাইনাস চার্জের মুভমেন্টটা মাইনাস আই ইফেক্টের থ্রু দিয়ে খুব অল্প পরিমাণই হয়। দিস ইজ দ্য মাইনাস আই ইফেক্ট। মাইনাস আই ইফেক্ট মানে কি, ওখানে এই পাই বন্ড গুলোর মুভমেন্ট হয় না, জাস্ট ইলেকট্রন গুলো অল্প অল্প করে এদিকে, যেরকম চুইয়ে চুইয়ে জল যাওয়া বলতে যেটা বোঝায়, ঠিক সেরকম ভাবে ইলেকট্রন পেয়ার গুলো এই ইলেকট্রোনেগেটিভ গ্রুপটার দিকে অল্প অল্প শিফট হয়ে যায়। সো এখানে কি অতটাও মাইনাস চার্জের বার্ডেন নিয়ে নিতে পারছে এই ফ্রেন্ডলি গ্রুপটা? গ্রুপটা ফ্রেন্ডলি, কিন্তু অতটাও কি নিতে পারছে? কারণ তার পজিশনের জন্য নিতে পারছে না। তাহলে এটা কেমন অ্যাসিডিক হবে? খুব একটা বেশি অ্যাসিডিক না, অনেক কম অ্যাসিডিক, মিডিয়াম টাইপের একটা অ্যাসিডিক হবে। কারণ খুব বেশি অ্যাসিডিক হবে না প্যারার মতন, কারণ প্যারা তো একদম দারুণ ভাবে মাইনাস চার্জ নিজের দিকে নিয়ে নিত, অর্থ নিতে পারতো, কিন্তু ওখানে আবার অন্য সমস্যা চলে এলো, হাইড্রোজেন বন্ডিং। ফিনলে তো মাইনাস চার্জ কে নিজের দিকে নেওয়ার মতন কোনো ফ্রেন্ডলি গ্রুপেরই প্রেজেন্ট নেই। এখানে একটা গ্রুপ আছে কিন্তু খুব একটা বেশিও উজ্জ্বল হয় না, তাই লিখবে এখানে মিনিমাম উজ্জ্বল, খুবই অল্প স্বল্প উজ্জ্বল হয় অফ নেগেটিভ চার্জ অফ অক্সিজেন বা নেগেটিভ চার্জ অফ ফেনক্সাইড আয়ন। এবং প্যারার ক্ষেত্রেও হতে পারে, কিন্তু ওখানে অ্যাডিশনাল দুটো এফেক্ট আছে, সেটাই আমরা জোর দিয়েছি। এখানে অ্যাডিশনালটা নেই, তাই শুধু এটাই বলছি। এটা মেটাতেও হবে, এটা অর্থতেও হবে, এটা প্যারাতেও হবে, সবগুলোতেই এটা চলছে। ওখানে অ্যাডিশনাল কিছু চলছে সেইটা বুঝিয়েছি, এখানে অ্যাডিশনালটা নেই, শুধু এইটা আছে। তাহলে এখানে ফেনক্সাইড লেস স্টেবল, ফেনক্সাইড লেস স্টেবল হলে করসপন্ডিং ফেনল লেস অ্যাসিডিক। পুরোটা মাথায় ঢুকে থাকলে আমরা চারজনের অর্ডারটা বানাবো। দেখি বলতো তাহলে সব থেকে বেশি অ্যাসিডিক কে দাঁড়ালো? প্যারানাইট্রোফেনল, যেখানে কিনা মাইনাস চার্জ দারুণ ভাবে উজ্জ্বল হয়ে যাচ্ছে, স্টেবিলিটি পাচ্ছে ফেনক্সাইড। তারপরে কোনটা? মেটা, যেটাতে একটু হলেও উজ্জ্বল হচ্ছে, অতটা ভালো না হলেও মাইনাস আই এফেক্টের ছবি অল্প স্বল্প উজ্জ্বল হচ্ছে, ফ্রেন্ডলি গ্রুপ আছে। তারপরে কোনটা? ফেনলটা। আর অর্থটা লাস্টে, ওর হাইড্রোজেনটা তো বেরোতেই পারে না, ট্র্যাপ হয়ে গেছে। অর্থটা হওয়ার কথা ছিল মেটা আর প্যারার মাঝে, কিন্তু ওটা চলে গেছে একদম লাস্টে, ফেনলের থেকেও কম। ঠিক আছে, লিখে নাও, যে ফাইনাল অর্ডারটা লিখে নেবে, ফাইনাল অ্যাসিডিটি অর্ডার লিখে নিচ্ছে, এটা লেখা হয়ে গেছে। দিয়ে তারপরে লিখবে ফাইনাল অ্যাসিডিটি অর্ডার, এটা লিখে নিতে পারো যে কোনটা তাহলে মোস্ট অ্যাসিডিক আর কোনটা লিস্ট অ্যাসিডিক এবং অর্ডারটা কেমন করে চলছে। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপগুলোর এফেক্ট ক্লিয়ার? গুড। সবকটাই নাইট্রো ছাড়া, নাইট্রো দিয়ে কোশ্চেন দেবে, বাট বাকিগুলো একই রকম ভাবে কাজ। লেখা হয়েছে, অংশ লেখা হয়েছে, লেখা হয়েছে, চেঞ্জ করব। তাহলে ফাইনাল অর্ডার কি দাঁড়াচ্ছে লিখে নাও। মোস্ট অ্যাসিডিক দাঁড়াচ্ছে কে? প্যারানাইট্রোফেনল, এই তো। তারপরে কে? মেটানাইট্রোফেনল, যদিও হওয়ার কথা কার ছিল? এখানে অর্থ হওয়ার কথা ছিল, রাইট, কিন্তু মেটা হয়ে গেছে, আর অর্থটা পিছিয়ে চলে গেছে ফেনলেরও পিছনে। অর্থ র্যাঙ্কিং অনেক পড়ে গেছে, ও নর্মাল ফেনলের থেকেও পরে চলে গেছে, কারণ ওর নাইট্রো গ্রুপটা হাইড্রোজেনটাকে ট্র্যাপ করে নিচ্ছে।
এই হচ্ছে আমাদের অ্যাসিডিটি অর্ডার, লেফট টু রাইটে আমরা বলতে পারি অ্যাসিডিটি কমছে। এটা 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 অ্যাসিডিটি কমছে। এখানেও ফ্রেন্ডলি গ্রুপ ইন ফ্রেন্ডলি পজিশন, ফ্রেন্ডলি গ্রুপ ইন আনফ্রেন্ডলি পজিশন। ফ্রেন্ডলি গ্রুপ, এখানে গ্রুপটা ফ্রেন্ডলি থাকছে না, গ্রুপটাই আনফ্রেন্ডলি হয়ে যাচ্ছে, আনফ্রেন্ডলি হয়ে, যদিও বা এটা কেমন গ্রুপ হিসাবে বিহেভ করার কথা, কিন্তু এটা হয়ে গেছে কেমন গ্রুপ। আর এখানে নো ফ্রেন্ড নো আনফ্রেন্ড, ক্লিয়ার? ফ্রেন্ডলি গ্রুপ ইন ফ্রেন্ডলি পজিশন, ফ্রেন্ডলি গ্রুপ ইন আনফ্রেন্ডলি পজিশন, নো ফ্রেন্ডলি নো আনফ্রেন্ডলি গ্রুপ, আর এখানে ফ্রেন্ডলি গ্রুপ বিকামস আনফ্রেন্ডলি। চারটে কেস ক্লিয়ার? যে তাহলে আমরা বুঝলাম যে এইভাবে আমাদের অর্ডারটা চলছে, এইভাবে আমাদের অ্যাসিডিক অর্ডারটা থাকবে। এটা এটা কোন পাই বন্ডটা? এই পাই বন্ড গুলো মুভমেন্ট যেটা হচ্ছে, এটাই তো ফেনক্সাইডের মুভমেন্টটা। মেটাতে মেটাতে, তাই তো? আমরা কি বলেছি, হওয়ার কথা? কথা নয়। এই পাই বন্ডের মুভমেন্ট হতে হতে নাইট্রোর দিকে এসছে, না ঘুরে বেরিয়ে চলে গেছে? এদিকে ঘুরেছে। চলো এখানে একবার দেখে নি, সেটাই এখানে দেখিয়েছে। যদি দেখাতাম, যেহেতু ঘুরে নি তাই দেখিয়ে কনজেস্টেড করে দেখিয়ে দিচ্ছে। ধরলাম এলো, ধরলাম এলো, এলো, ওইদিকে যেতে পারছে না, এদিকে ঘুরে যাচ্ছে। তাহলে ওইদিকে তো নাইট্রো গ্রুপের থ্রু দিয়ে মাইনাস চার্জটা ঘুরে 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 নাইট্রোর দিকে যেতে পারছে না, বিকজ এর পজিশনটা আনফ্রেন্ডলি। যদি জোর করে যাওয়ানোর চেষ্টা করি, ধর এটাকে এখানে পাঠালাম, ঠিক আছে, এটাকে এখানে পাঠালাম, তারপরে এটাকে যদি এখানে পাঠাই, এখানে একটা বন্ড থাকতে হবে কিনা যেটা ওইদিকে যাবে। এটাকে এখানে এলে পাশে তারা বন্ড থাকতে হবে যেটা কিনা এদিকে শিফট করতে পারে। এখানে কোনো বন্ডই নেই, তাহলে এটা এখানে আসার পরে এখানে কোনো বন্ড পাচ্ছে না, ওইদিকে যাচ্ছে না, এইখানে বন্ড পাচ্ছে, এখানে বন্ড পাচ্ছে, মানে ওইদিকে ঘুরে যাচ্ছে। বন্ডটা এইখানে পেলে ওইদিকে যেতে পারতো, বন্ডটা ওখানে পায়নি, বন্ডটাকে এখানে পেয়েছে, তাহলে এইদিকে ঘুরছে। তাহলে কি মাইনাস চার্জের মুভমেন্ট এটা হয়েছে, বাট বল এই মুভমেন্টটা নর্মাল ফেনোলে যেরকম হচ্ছিল সেরকম, ফেনোলে তো এই জিনিসটাই হচ্ছিল, নর্মাল ভাবে রেজোনেন্স যেটা হচ্ছিল, ফেনোলে রেজোনেন্স করেছিলাম। তাহলে ফেনোলে যেরকম হচ্ছে সেরকম, আলাদা করে ফ্রেন্ডলি গ্রুপ থাকার জন্য কোনো সুবিধা পাওয়া গেল না। কারণ ফ্রেন্ডলি গ্রুপ থাকার জন্য সুবিধা পেতে গেলে, ফ্রেন্ডলি গ্রুপ থাকার জন্য সুবিধা পেতে গেলে এই মাইনাস চার্জের মুভমেন্টটা এমন ভাবে হতে হতে ওইদিকে যেতে পারে, যেটা ওই পজিশনটার জন্য যেতে পারছে না। অর্থতে যেতে পারছিল, প্যারাতে যেতে পারছিল, অর্থতে আবার অন্য কেস খেয়ে বসে আছে মলিকুলটা। ক্লিয়ার? সেটাই এখানে দেখানো হচ্ছে, এখানেও দেখতে পাচ্ছিস, দেখতে পাচ্ছি এদিকে যাচ্ছে না, এইটা এখানে আসছে, এটা এখানে যাচ্ছে, এরকম ভাবে এই মুভমেন্টটা এদিকেই রয়ে যাচ্ছে, ওইদিকে যাচ্ছে না। তাই নাইট্রো গ্রুপ ফ্রেন্ডলি পজিশনে না থাকার জন্য কোনো হেল্প করতে পারছে না মাইনাস চার্জের বার্ডেনটাকে নিজের দিকে নেওয়াতে। মাইনাস আই এফেক্টের থ্রু দিয়ে অল্প স্বল্প ইলেকট্রন ফ্লোটা চুইয়ে চুইয়ে আসার মতন করে একটু একটু আসছে। এবার চলে আসবে হেডিং দেবে, এটার হেডিং কি ছিল? মেন হেডিং ছিল এফেক্ট অফ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তাই তো? এখন হেডিং দেবে এফেক্ট অফ ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। এটা এটা কেস 2 করবে, আগেরটা কেস 1 ছিল এফেক্ট অফ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, কেস 1 ছিল, এটাকে কেস 2 করবে। এফেক্ট অফ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কেস 1 ছিল, কেস 1 এর আন্ডারে আমরা তিনটে কেস দেখেছি, একটা প্যারাতে আছে, একটা অর্থতে আছে, একটা মেটাতে আছে। কেস 1 এর আন্ডারে তিনটে কেস দেখেছি, এটা অর্থই নাইট্রো আছে, প্যারাই নাইট্রো আছে, মেটাই নাইট্রো আছে। এখন কেস 2 দেখতে চলেছি, যেখানে আমরা দেখবো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আছে। তো নিজেরাই লজিক লাগা, কিচ্ছু আমাকে বলতে হবে, নিজেরাই লজিক লাগা। ফেনক্সাইড আয়নটা তৈরি হয়েছে, অক্সিজেনে মাইনাস চার্জ এসছে, এই অবস্থায় এমন কেউ আছে যে ইলেকট্রন ডোনেট করে, নিজের দিকে ইলেকট্রনটাকে নেয় না, নিজের দিকে মাইনাস চার্জের বার্ডেনটাকে নেয় না, উল্টো নিজের ইলেকট্রনকে আরো পাঠাতে থাকে। সে কি ফ্রেন্ডলি গ্রুপ না আনফ্রেন্ডলি গ্রুপ? সে যে কোনো পজিশনে থাকুক, সে স্টেবিলিটি বাড়াবে না কমাবে? স্টেবিলিটি সে কমাবে। ক্লিয়ার? কারণ এমন যদি কোনো গ্রুপ থাকে যে কিনা ইলেকট্রন ডোনেট করে, নিজের দিকে নেয় না, তো মাইনাস চার্জের ডিমান্ড কি? অক্সিজেনের মাইনাস চার্জের ডিমান্ড হচ্ছে তার থেকে মাইনাস চার্জটাকে কেউ নিয়ে নিক। যে গ্রুপটা আছে সেটা নিচ্ছেই না, উল্টে তার নিজের ইলেকট্রন গুলোকে অক্সিজেনের দিকে পাঠাচ্ছে। তাহলে অক্সিজেনের কাছে মাইনাস চার্জ আছে, আরো ইলেকট্রন আসছে কোথাও না কোথাও থেকে, তাহলে স্টেবিলিটি বাড়ছে না কমছে? স্টেবিলিটি কমছে। স্টেবিলিটি যদি কমে যায় তাহলে কেমন হয়ে যাচ্ছে গ্রুপটা? আনফ্রেন্ডলি গ্রুপ। এবং সেই অবস্থায় ফেনক্সাইড মানে ফেনল গুলো বা ফেনক্সাইড গুলো স্টেবিলিটি কমে যাচ্ছে, ফেনল গুলো অ্যাসিডিটি কমে যাচ্ছে। ক্লিয়ার? মাথায় ঢুকেছে? সো আমরা যে কোনো একটা যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে,
ইলেকট্রন ডোনেটিং গ্রুপ কি কি হতে পারে এবার লিখে নাও। ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হতে পারে যাদের কাছে লোন পেয়ার আছে, এরকম কোন গ্রুপ হতে পারে। এরকম OH গ্রুপ নিজেই একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। OR গ্রুপ, আর মানে অ্যালকিল গ্রুপ, NH2 গ্রুপ, অ্যালকিল গ্রুপ, এরা হচ্ছে সবাই ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। কেন ইলেকট্রন ডোনেটিং দেখে নাও, এদের কাছে লোন পেয়ার আছে তাই ইলেকট্রনকে ডোনেট করতে পারে, লোন পেয়ারটাকে ডোনেট করতে পারে। অ্যালকিল গ্রুপ প্লাস আই এর এফেক্টের থ্রু দিয়ে করে থাকে। তাহলে যাদের কাছে আমরা এখানে এক্সাম্পল হিসেবে অ্যালকিল গ্রুপটাকে নিয়ে নিচ্ছি, যারা কিনা ইলেকট্রন ডোনেটিং হিসেবে কাজ করবে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপের এফেক্টটা দেখবো, তারপরে সেটাও আবার বিভিন্ন পজিশনে থাকতে পারে, তার এফেক্ট দেখে ইলেকট্রন ডোনেটিং গ্রুপের এফেক্ট দেখা যাক। তাহলে অ্যালকিল গ্রুপটাকে আমরা নিচ্ছি অ্যাজ আ ইলেকট্রন ডোনেটিং গ্রুপ কনসিডার করছি, তো তার এফেক্টটা কি হচ্ছে দেখে নেওয়া যাক। এটা কেস স্টাডি 2 তৈরি হচ্ছে, তাই তো? চলো কেস স্টাডি 2, যেখানে অ্যালকিল গ্রুপ থাকবে, যে কোনো অ্যালকিল গ্রুপটা প্রথমে কোন পজিশনে আছে ধরলাম না, যে কোনো একটা পজিশনে আছে, ফেনল আছে, ফেনক্সাইড তৈরি হচ্ছে, H প্লাসটা বেরিয়ে গেল, H প্লাসটা বেরিয়ে গেলে H প্লাসটা অ্যাসিডি শো করবে আর ফেনক্সাইড তৈরি হলো, অক্সিজেনে মাইনাস চার্জ এলো, এখানে অ্যাটাচ আছে অ্যালকিল গ্রুপ। অ্যালকিল গ্রুপটা কি করছে? ইলেকট্রন উইথড্রল ডোনেশন করছে। বলো, যে পজিশনেই থাক না কেন অ্যালকিল গ্রুপের কাজ হচ্ছে ইলেকট্রন, তাহলে ইলেকট্রন ডোনেট করছে মানে এদিকে ইলেকট্রন দিচ্ছে, তাহলে ইলেকট্রন ইজ পুশড টু দ্য নেগেটিভ চার্জ অফ ফেনক্সাইড আয়ন। তাহলে ফেনক্সাইডের কি ঝামেলা মিটছে না, ঝামেলা বাড়ছে? তাহলে ফেনক্সাইডের ঝামেলা যদি বাড়ে, স্টেবিলিটি কি হচ্ছে? স্টেবিলিটি কমছে। স্টেবিলিটি কমলে অরিজিনাল ফেনলটার অ্যাসিডিটি কমবে। এবারে দেখবে এটা অর্থ, মেটা, প্যারা বিভিন্ন পজিশনে থেকে স্টেবিলিটি কমাতে পারে, কোন পজিশনে কেমন এফেক্ট শো করবে সেটা আমরা দেখে নেব। লিখে নাও। তাহলে ফাইনাল অর্ডার লেখা হয়েছে তোর, ফাইনাল অর্ডার কি দাঁড়াচ্ছে? অ্যাসিডিটি কমছে এই অর্ডারে দিচ্ছি। তাহলে সব থেকে বেশি কোথায়? যেখানে আনফ্রেন্ডলি গ্রুপটাই নেই, সেটা হচ্ছে ফেনল নিজে, ইয়েস অর নো? যেখানে আনফ্রেন্ডলি গ্রুপটাই নেই এখানে সব থেকে বেশি। তারপরে কোথায়? যেখানে আনফ্রেন্ডলি গ্রুপটা দূরে আছে, আনফ্রেন্ডলি গ্রুপটা ফ্রেন্ডলি পজিশনে আছে, সেটা হচ্ছে এখানে মেটা। তাহলে এখন কিন্তু ফ্রেন্ডলি পজিশন হয়ে গেল মেটা, আগেরটাতে কিন্তু মেটাটাই ছিল আনফ্রেন্ডলি পজিশন, রাইট? তাহলে আনফ্রেন্ডলি গ্রুপ আছে কিন্তু ফ্রেন্ডলি পজিশনে আছে, অতটাও পুশ করছে না। তারপরে অর্থ, আনফ্রেন্ডলি গ্রুপ আছে, অনেকটাই কাছে বসে আছে, ফ্রেন্ডলি পজিশনে আছে। আর লাস্টে হচ্ছে প্যারা, সব থেকে কম অ্যাসিডিটি, কারণ আনফ্রেন্ডলি গ্রুপ একদম আনফ্রেন্ডলি পজিশনে বসে আছে। লেফট টু রাইট আমরা বলতে পারি অ্যাসিডিটি কমছে। সবকটার কেস এটা হয়ে গেলে কেস নাম্বার 3 দেবে, যেখানে ইলেকট্রন ডোনেটিংও রাখবো, উইথড্রয়িংও রাখবো, নরমাল ফেনলকেও রাখবো, তাদের মধ্যে অ্যাসিডিটি অর্ডারটা দেখবো। অর্থাৎ NO2 থাকবে অ্যাজ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, আর ডোনেটিংও থাকবে, মিথাইল গ্রুপও থাকবে অ্যাজ ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। তাদের মধ্যে অর্ডারটা কি হবে দেখবো। লোন পেয়ার থাকলে প্লাস আর এফেক্ট হবে আর কেস একই হবে, প্লাস আর এফেক্ট হবে আর কেসটা একই থাকবে। OH NH2, ধরো উপরে OH আছে নিচে OH আছে, উপরে OH আছে নিচে মানে NH2 আছে, NH2 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 কেন? দেখ ধর লোন পেয়ার আছে ধরে নিচ্ছি, একবার ফর এক্সাম্পল এটাকে আমরা NH2 দিয়ে রিপ্লেস করছি, ঠিক আছে? লেখার দরকার নেই, বাট একই জিনিস দেখতে পাবি কেমন করে ফ্লোটা হচ্ছে দেখেন। লোন পেয়ার আছে এর কাছে, ইয়েস অর নো? একদম দেখ পুরো স্মুথলি পাঠিয়ে দিচ্ছি, ইয়েস অর নো? তাহলে মানে পুশ যদি বেশি করে তাহলে স্টেবিলিটি কমে যাবে, ফেনলটা অ্যাসিডিক কম হবে। আচ্ছা এখানে ধর NH2 আছে, এখানেও NH2 আছে, আর এখানেও ধরলাম NH2 আছে। মেটার NH2 পাঠাতেই পারে না। মেটার NH2 এই দেখ ভালো করে দেখ, মেটার NH2 যখন ধর NH2 এরকম করে আসছে, NH2 ধর এরকম করে বন্ড তৈরি করার চেষ্টা করলো, এইটা এইখানে গেল, এইটা এইদিকে ঘুরে গেল, ওই দিকে গেল, তাহলে ওইদিকে পুশটা গেল, পাঠিয়েছিল কিন্তু এদিকে ঘুরে গেছে, হ্যাঁ কিনা? তাহলে ওইদিকে পুশই যায়নি, তাহলে মেটার পুশ সব থেকে কম আসছে।
মেটা থেকে পুশ সব থেকে কম আসছে, প্যারা থেকে পুশ সব থেকে বেশি আসছে, অর্থ মাঝামাঝি পড়ছে, কারণ অর্থ থেকে পুশটা আসছে যাচ্ছে কিন্তু অনেক ঘুর পথে যাচ্ছে। ইয়েস অর নো? যাচ্ছে কি যাচ্ছে না, পুশ যাচ্ছে কি যাচ্ছে না? তাহলে এখান থেকে লিনিয়ার পুশ, এখান থেকে পুরো লিনিয়ার পুশ, এখান থেকে অনেক ঘুর পথে পুশ, এখান থেকে লো পুশ, এখানে তো ফ্রেন্ডলি গ্রুপটাই নেই, আনফ্রেন্ডলি গ্রুপটাই নেই, সেম জিনিসই সেম জিনিস অর্ডার থাকছে। যদি মিথাইল হতো তাহলেও একই জিনিস হতো। এটা যদি NH2 না হয়, এবার দেখ এখানে বল প্রিয়াংশু, লোন পেয়ারটা মুভ করে যাচ্ছে, পাই বন্ডটা মুভ করে যাচ্ছে, পার্মানেন্টলি শিফট হয়ে যাচ্ছে কিনা বন্ড গুলো, এটাকে প্লাস আর এফেক্ট বলে। কারণ এইখান থেকে আগে একই মতো, তো এইখানের পরে যেতে গেলে তো এইখানে বন্ড লাগবে, তবে তো যাবে। কোথায় বন্ড? এখানে বন্ডটাই তো ঘুরবে। এইখানে থেকে বন্ডটা যখনই এখানে গেল, এরপরে নেক্সট পাই বন্ড কোথায় আছে? এই দিকে আছে কিনা? তাহলে এটা এখানে গেলে এটা এদিকে ঘুরে যাচ্ছে। এইখানে কি কোনো পাই বন্ড আছে যেটা ওইদিকে যেতে পারবে? আগেগুলো তো একই হচ্ছিল না, পাই বন্ডটা থাকতে হবে তো, তবে তো সে যাবে। পাই বন্ডটা যদি না থেকে কি করে যাবে? রাইট? তাহলে এইটা এদিকে যাচ্ছে, তারপরে এখানে পাই বন্ড নিয়ে ওদিকে যেতে পারছে না, এইদিকে দেখো, তারপরে এখানে পাই বন্ড আছে, পাই বন্ড দিকে ঘুরে গেল। তো এইটুকুর মধ্যে ঘোরাফেরা করছে, ওইদিকে আর পুশটা যাচ্ছে না। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে লিনিয়ার পুশ, এখানে এরকম করে টুইস্টেড ওয়েতে পুশ হচ্ছে, এখানে অতটাও পুশ হচ্ছে না। তাহলে এই সমস্ত কারণগুলোর জন্য কি হচ্ছে যে এখানে লিনিয়ারলি পুশ হচ্ছে, মানে প্রচুর স্টেবিলিটি কমে যাচ্ছে। এখানে একটু ঘুর পথে পুশ হচ্ছে, স্টেবিলিটি একটু বেশি থাকছে। এখানে পুশটা অতটাও হচ্ছে না, স্টেবিলিটি অনেকটা কমে যাচ্ছে, স্টেবিলিটি অনেকটা বেশি থাকছে। আর এখানে তো গ্রুপটাই নেই। ক্লিয়ার? মাথায় ঢুকেছে কিনা বলো? ভেরি ভেরি গুড। এবার কেস নাম্বার 3 লিখবে। কেস নাম্বার 3 তে তোমাকে দেবো হচ্ছে আমি কেস স্টাডি 3 তে একটা দিলাম ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, একটা রাখলাম নর্মাল ফেনল নো গ্রুপ, আর একটা দিলাম ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তোমার কাজ হচ্ছে এদের অ্যাসিডি অর্ডার বলে দেওয়া। পজিশন একই রেখেছি, এটা প্যারাতে আছে, ওটাও প্যারাতে আছে। ভেরি গুড। ক্লিয়ার? কারণ এখান থেকে ইলেকট্রনের উইথড্র হবে, তাই কিনা? এখান থেকে ইলেকট্রনের উইথড্রয়িং হবে, ইলেকট্রনের উইথড্রয়িং হলে ফেনক্সাইড স্টেবিলিটি পাবে। এখানে কিছুই হবে না। আর এখানে ইলেকট্রন পুশিং হবে, ইলেকট্রন পুশিং হলে ফেনক্সাইড স্টেবিলিটি পাবে না, এখানে কিছুই হবে না। আর এখানে ইলেকট্রন উইথড্রয়িং হলে ফেনক্সাইড স্টেবিলিটি পাবে। এটা ফ্রেন্ডলি গ্রুপ, অ্যাসিডিটি বেশি, আনফ্রেন্ডলি গ্রুপ, অ্যাসিডিটি কম, কিছুই নেই মাঝখানে। অর্ডার গুলো পারবি তো তাহলে এক্সাম হলে দিলে? এরকম করে ফিগার আউট করে নিতে হবে কোনটা বেশি কোনটা কম হচ্ছে। ওকে, আচ্ছা এবার একটু বইটা বের করে নে, যাতে আমরা ইকুয়েশনস গুলো রিঅ্যাকশনস গুলো ফিগার আউট করে নিতে পারি। তো চলে আসছি ফেনলের তাহলে মেন রিঅ্যাকশনস গুলোতে। প্রথম রিঅ্যাকশনটা বলছে ফেনলের সঙ্গে অ্যাসিটাইল ক্লোরাইডের রিঅ্যাকশন। অ্যাসিটাইল ক্লোরাইড, আগে এখানে দেখো জিনিসগুলো বোঝানোর চেষ্টা করো। অ্যাসিটাইল ক্লোরাইড কাকে বলে? প্রয়োজন হলে বইতে মার্ক করার সঙ্গে এই ছোট ছোট ইনফরমেশন গুলো আইদার বইতে অথবা খাতায় নোট করতে পারো, ইকুয়েশনটা নোট না করলেও চলবে, বাট জিনিসটা নোট করে রাখতে পারো। অ্যাসিটাইল ক্লোরাইড বলতে আমরা কি বুঝি, কোন গ্রুপটাকে কি বলে? এই যে পার্টিকুলার গ্রুপটা COCH3, এই গ্রুপটাকে বলে অ্যাসাইল গ্রুপ। বইতে পেন্সিল দিয়ে বা খাতায় এগুলো নোট করে রাখতে পারো, যেরকম সুবিধা তোমার। এটাকে বলে অ্যাসাইল গ্রুপ। সো অ্যাসাইল গ্রুপের সঙ্গে ক্লোরিন আছে, এটাকে বলে অ্যাসিটাইল ক্লোরাইড। সলভেন্ট ইউজ করা হচ্ছে পিরিডিন। পিরিডিন হচ্ছে এখানে সলভেন্ট বা দ্রাবক, ঠিক আছে, সলভেন্ট। এবারে ফেনলের সঙ্গে ভালো করে বুঝবে, নিজেরাই বুঝলে এক্ষুনি পারবে। বলো ফেনলে হাইড্রোজেন আছে কি নেই? আছে, এই হাইড্রোজেনটা, ইয়েস অর নো? আর অ্যাসিটাইল ক্লোরাইড একটা ক্লোরিন আছে কি নেই? আছে। এরা দুজন কম্বাইন করবে, আউট হবে। তাহলে এরা দুজন কম্বাইন করলে কি গ্রুপ তৈরি করছে? HCl। আউট কি হয়ে গেছে? HCl। তাহলে জয়েন কারা কারা করবে? এই অক্সিজেনটার সঙ্গে জয়েন করবে এই কার্বনটা, OCOCH3। OCOCH3 কার্বনের সঙ্গে কোন গ্রুপ জয়েন করে গেল? অ্যাসাইল গ্রুপ জয়েন করে গেল। রিঅ্যাকশনের নাম কি বলবো? অ্যাসাইলেশন, কারণ অ্যাসাইল গ্রুপ জয়েন করে গেছে। ক্লিয়ার? মাথায় ঢুকেছে কেমন করে রিঅ্যাকশনের নামটা তৈরি হচ্ছে? এবং আমরা পুরো রিঅ্যাকশনটা একটা বুঝলে দেখ বাকি সব বুঝতে পারবি। এখানে একটাকে একটু ফোকাস কর, এইটার এইটাতে দেখ সবকটা রিঅ্যাকশন সিমিলার ওয়েতেই হচ্ছে, ডিফারেন্ট ডিফারেন্ট রিয়েজেন্ট নিয়ে। আবার দেখাচ্ছি, এটা হচ্ছে পুরো কম্পাউন্ডটা কি? অ্যাসিটাইল ক্লোরাইড। অ্যাসিটাইল ক্লোরাইডে ক্লোরিন ছাড়া কোন গ্রুপটা আছে? অ্যাসাইল গ্রুপ।
এই অ্যাসাইল গ্রুপ জয়েন করবে কোথায়? ফেনলে। রিঅ্যাকশনের নাম কি তাই? অ্যাসাইলেশন। অ্যাসাইলেশন যখন হচ্ছে কিভাবে জয়েন করছে? ফেনলের হাইড্রোজেন আর অ্যাসিটাইল ক্লোরাইডের ক্লোরিন এরা HCl তৈরি করে এলিমিনেট হচ্ছে। তাহলে অক্সিজেনটার সঙ্গে কে জয়েন করে গেল? এই COCH3। অক্সিজেনের সঙ্গে জয়েন করেছে COCH3, অক্সিজেনের সঙ্গে COCH3, অ্যাসাইল গ্রুপ জয়েন করে গেল ফেনলে, আর ফেনলের হাইড্রোজেনটা বেরিয়ে গেল। অ্যাসাইলেশন বলছি তাই। ক্লিয়ার? অ্যাসিটাইল ক্লোরাইড ছাড়াই সেম অ্যাসাইলেশন করার জন্য আরেকটা কম্পাউন্ড ইউজ করা যেতে পারে, তাকে বলে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। এটাও সিমিলার কম্পাউন্ড। তাহলে বল এখানে অ্যাসাইল গ্রুপটাকে খুঁজে বের করা। অ্যাসাইল গ্রুপ কি এখানেও আছে? দেখতে পাচ্ছি অ্যাসাইল গ্রুপ তো এখানেও আছে। অ্যাসাইল গ্রুপ আছে কি আছে না? অ্যাসাইল গ্রুপ বাদ দিয়ে বাকিটা এখানে কে ছিল? বুদ্ধি করে বল। অ্যাসাইল গ্রুপ বাদ দিয়ে আর কি ছিল? ক্লোরিন ছিল। এখানে অ্যাসাইল গ্রুপ বাদ দিয়ে কি আছে? এই পুরোটা আছে, এই পুরো অ্যাসিটেটটা আছে, হ্যাঁ কি না? এই অ্যাসিটেটের সঙ্গে কে বেরোবে? হাইড্রোজেনটা বেরোবে। এখন কি তৈরি করে? অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে। এই পুরো অ্যাসিটেট পার্টটার সঙ্গে হাইড্রোজেনটা বেরোবে। আগেরটাই ক্লোরিন ছিল, হাইড্রোজেন বেরিয়ে গেছিল, HCl তৈরি করে। এখন অ্যাসিটেট আছে, অ্যাসাইল বাদ দিয়ে অ্যাসিটেট আছে, অ্যাসিটেট CH3COO এর সঙ্গে হাইড্রোজেন বেরিয়ে গেছে, অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে। অক্সিজেনের সঙ্গে অ্যাসাইল কার্বন জয়েন করে গেছে, অক্সিজেনের সঙ্গে আবার ওই একই ভাবে অ্যাসাইল কার্বন জয়েন করে গেছে, একই প্রোডাক্ট পেয়েছি। রিঅ্যাকশনের নাম অ্যাসাইলেশন। দুটো আলাদা কম্পাউন্ড ইউজ করেছি, একবার অ্যাসিটাইল ক্লোরাইড, একবার অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। ক্লিয়ার হয়েছে? মাথায় ঢুকেছে? বইতে ছোট ছোট করে নোট বলো। রিএজেন্ট আলাদা, তার জন্য এখানে সালফিউরিক অ্যাসিড ইউজ করা হয়েছে, এখানে পিরিডিন ইউজ করা হয়েছে, কিন্তু টার্গেট প্রোডাক্ট আমার একই। কারণ একবার অ্যাসিটাইল ক্লোরাইড ইউজ করেছি, ওখানেও অ্যাসাইল গ্রুপ আছে যেটাকে জয়েন করাচ্ছি। একবার অ্যাসিটিক অ্যানহাইড্রাইড ইউজ করছি, এখানেও অ্যাসাইল গ্রুপই আছে যেটাকে জয়েন করাচ্ছি। অ্যাসাইল গ্রুপটা জয়েন হচ্ছে, হাইড্রোজেনের সঙ্গে বাকি পার্টটা বেরিয়ে যাচ্ছে। মাথায় ঢুকেছে? কে কে আউট হচ্ছে বইতেও দেখবি মোটামুটি একটা স্কিম করে দেওয়া আছে। এটার সঙ্গে আমরা এইখানটা যা বুঝছিস নোট করে নে, বইতেও নোট করে নে, কোনো পয়েন্ট দরকার হলে খাতাতেও নোট করে নিতে পারিস। চেঞ্জ করছি। নেক্সট রিঅ্যাকশন বইতে খুঁজে বের কর, বইতে যদি না থাকে, এটা আছে কিনা খেয়াল হচ্ছে না, লিখে নে খাতায়। মনে হচ্ছে এটা নেই। প্রাইজ রিঅ্যাকশন মনে হয় এটা নেই, সম্ভবত নেক্সট পেজেই থাকবে, থাকলে একদম শুরুতেই থাকবে, কারণ পরপর সিকোয়েন্স আছে বইয়ের সঙ্গে। না থাকলে খাতায় লিখে নে। ফ্রাইজ রিঅ্যারেঞ্জমেন্ট। প্রথম কথা বুদ্ধি করে বল, এইটা কি তৈরি হলো? এটা ওই অ্যাসাইলেশনের প্রোডাক্ট, ইয়েস অর নো? এইটা অ্যাসাইলেশনের প্রোডাক্ট, হ্যাঁ কি না বল? একটু আগে এটাই তৈরি হলো না? তাহলে এটা বলছি অ্যাসাইলেশন প্রোডাক্টটা, যার নাম হচ্ছে ফিনাইল অ্যাসিটেট। একটু আগে দেখ এটাই তৈরি হয়েছে, অ্যাসিটাইলেশনের থ্রু দিয়ে এটাই তৈরি হয়েছে, রাইট? তাহলে এটা হচ্ছে আমার কি? ফিনাইল অ্যাসিটেট, অ্যাসাইলেশনের প্রোডাক্ট এটা। এর উপরে দিচ্ছি অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর হিট। কি দিচ্ছি? অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর হিট। এতে কি হবে? ভালো করে দেখবি, এই অ্যাসাইল গ্রুপটা রিঅ্যারেঞ্জ হয়ে অর্থতে আর প্যারাতে শিফট হয়ে যায়। অ্যাসাইল গ্রুপটা রিঅ্যারেঞ্জ হয়ে অর্থে আসে, অ্যাসাইল গ্রুপটা রিঅ্যারেঞ্জ হয়ে প্যারায় আসে, ওইচটা আবার রিস্টোর করে যায়। এই রিঅ্যারেঞ্জমেন্টটাকে বলে ফ্রাইজ রিঅ্যারেঞ্জমেন্ট। অ্যাসাইল পোরশনটা প্রথমে জয়েন করেছিল অ্যাসাইলেশনের থ্রু দিয়ে, একটু আগে অ্যাসাইলেশন করেছি দুটো মেথডে। অ্যাসাইলেশনের অ্যাসাইল গ্রুপটা ফার্দার অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে হিট করলে এই কম্পাউন্ড থেকে, অ্যাসাইলেশনের এই প্রোডাক্টটা থেকে, ফিনাইল অ্যাসিটেট এই প্রোডাক্টটা থেকে AlCl3 দিয়ে হিট করলে অ্যাসাইল গ্রুপটা শিফট হয়ে রিঅ্যারেঞ্জ হয়ে গিয়ে অর্থ আর প্যারায় শিফট হয়ে যায়। এটাকে বলে ফ্রাইজ রিঅ্যারেঞ্জমেন্ট। যেহেতু শিফটিং হচ্ছে আমরা বলছি রিঅ্যারেঞ্জমেন্ট। ক্লিয়ার? লিখে নাও। ফ্রাইজটা মনে হয় বইতে নেই, লিখে নিও। হলে বলবে, পরেরটাই যাবো। গেল, পরেরটাই যাচ্ছি। ফ্রাইজ হয়ে গেছে আমাদের। পরেরটা বলছে এটা হচ্ছে বেনজয়েলেশন। বেনজয়েলেশন বইতে আছে এটা। বেনজয়েলেশন ভালো করে বল, আগেরটার মতন এই গ্রুপটাকে কি বলবো আমরা? বেনজয়েল গ্রুপ। বেনজয়েল ক্লোরাইডের স্ট্রাকচারটা অ্যাকচুয়াল দেখি, এখানে C6H5 তো লিখে দিয়েছি। C6H5 কেমন? অ্যাকচুয়ালি এরকম দেখতে, C ডাবল বন্ড Cl। এই হচ্ছে বেনজয়েল ক্লোরাইড। এটাকে C6H5 বলে লিখে দিচ্ছি। এই পুরো গ্রুপটাকে আমরা C6H5 ফিনাইল গ্রুপ বলে লিখে দিয়েছি। তাহলে C6H5 এর সঙ্গে আছে C ডাবল বন্ড, সঙ্গে আছে Cl। তাহলে এই গ্রুপটার নাম কি? এই গ্রুপটা হচ্ছে বেনজয়েল। ঠিক আগের মতনই হচ্ছে, বেনজয়েল ক্লোরাইড আছে, হাইড্রোজেন ফেনলের হাইড্রোজেনের সঙ্গে ক্লোরিন এলিমিনেট হচ্ছে অ্যাজ HCl, অক্সিজেনের সঙ্গে বেনজয়েল কার্বন অ্যাটাচ হয়ে যাচ্ছে, অক্সিজেনের সঙ্গে বেনজয়েল কার্বন অ্যাটাচ হয়ে গিয়ে বেনজয়েল গ্রুপ ফেনলে জয়েন করে গেল, আমরা বললাম বেনজয়েলেশন। অক্সিজেনের সঙ্গে বেনজয়েল গ্রুপটা অ্যাটাচ হয়ে গেল, অক্সিজেনের সঙ্গে বেনজয়েল কার্বনটা অ্যাটাচ হয়ে গেল, আমরা বললাম বেনজয়েলেশন হয়েছে, কারণ এই গ্রুপটাকে বলে বেনজয়েল গ্রুপ, যে গ্রুপটা অ্যাকচুয়ালি এরকম দেখতে। একই রকম রিঅ্যাকশন, আগেরটার মতনই একদম পুরোপুরি। ঠিক আছে, পরেরটা যাই। পরেরটা যাবো। যে যে ইনফরমেশন গুলো মিসিং পাচ্ছিস সেগুলো একটু বইতে নোট ডাউন করে নিস।
চেঞ্জ করছি, চল। ওইটা হচ্ছে গ্রিগনার্ডের সঙ্গে রিয়াকশন উইথ গ্রিগনার্ড। তাহলে প্রথমে জানতে হবে, এটা লিখে রাখতে পারিস বইতে বা খাতায়, এই গ্রিগনার্ডটা তৈরি করবো কি করে। খুব ইম্পর্টেন্ট রিয়াকশনে আসার আগে প্রিপারেশন অফ গ্রিগনার্ড বলে একটা ছোট হেডিং দিয়ে লিখে নিতে পারো। গ্রিগনার্ডটা তৈরি হয় কি করে এবং গ্রিগনার্ডের ইম্পর্টেন্সটা কি সেটাও ভালো করে বোঝানোর চেষ্টা করবে। বললাম ছিল CH3I, তাহলে আমাকে প্রিয়াংশু বল, এটুকুতে জানা আছে আয়োডিনটা ইলেকট্রোনেগেটিভ না ইলেকট্রোপজিটিভ? ইলেকট্রোনেগেটিভ। ইলেকট্রোনেগেটিভের কাজ কি? ইলেকট্রন নেওয়া না ইলেকট্রন টানা না ছেড়ে দেওয়া? ইলেকট্রন নেগেটিভ তো বলেই দিচ্ছি। নেগেটিভ মানে সে কি করবে? নিজের দিকে ইলেকট্রন টানবে, দিয়ে আরো নিজের নেগেটিভিটি বাড়াবে। তাহলে বল আমাকে এই আয়োডিনটা এটা কোন এফেক্ট শো করবে? মাইনাস আই না প্লাস আই? এই একটু আগে তো দেখলাম মাইনাস আই মানে ইলেকট্রন নেওয়া, প্লাস আই মানে এতক্ষণ কি বললাম ইলেকট্রন নেওয়া কি ঠেলা। প্লাস আই মানে এতক্ষণ ধরে কি বললাম ইলেকট্রন পুশ করে না উজ্জ করে? প্লাস আই একটু আগেও পড়েছি কি করে? পুশ করে। তাহলে আয়োডিন ইলেকট্রোনেগেটিভটা কি করে? ইলেকট্রন পুশ করে না উজ্জ করে? উজ্জ করে। তাহলে এটা কি এফেক্ট শো করবে? তাহলে আয়োডিন শো করবে মাইনাস আই এফেক্ট। খুব ভালো কথা। আয়োডিন তাহলে নিজের দিকে ইলেকট্রনকে টানছে, হ্যাঁ কিনা? নিজের দিকে ইলেকট্রনকে টানলে আয়োডিনের উপরে কোন চার্জ আসবে শুভশ্রী? আয়োডিন নিজের উপরে আয়োডিন মাইনাস আই এফেক্ট শো করছে, নিজের দিকে ইলেকট্রনকে টানছে। তাহলে আয়োডিনে কোন চার্জ ডেভেলপ করবে? আর মাইনাস চার্জ ডেভেলপ করবে। মাইনাস আই এফেক্টের থ্রু দিয়ে আয়োডিন নিজের দিকে ইলেকট্রনকে টানছে। আয়োডিন ইলেকট্রোনেগেটিভ, তাই মাইনাস আই এফেক্টের থ্রু দিয়ে আয়োডিন এই বন্ড পেয়ারের ইলেকট্রনগুলোকে নিজের দিকে টানছে, তার জন্য ওর উপরে ডেভেলপ করবে একটা মাইনাস চার্জ। কার্বনে তাহলে কোন চার্জ ডেভেলপ করবে? কারণ কার্বন থেকে ইলেকট্রন পেয়ার গুলো চলে যাচ্ছে, কোন দিকে চলে যাচ্ছে? আয়োডিনের দিকে। কার্বন থেকে ইলেকট্রন গুলো চলে গেছে আয়োডিনের দিকে, কার্বন থেকে ইলেকট্রন গুলো সব আয়োডিনের দিকে চলে যাচ্ছে কারণ আয়োডিন টেনে নিচ্ছে। এই কার্বনের ডেফিসিয়েন্সি তৈরি হচ্ছে, শর্টেজ তৈরি হচ্ছে, প্লাস চার্জ ডেভেলপ করে গেছে। ক্লিয়ার? এর উপরে দেয়া হয় ম্যাগনেসিয়াম আর ড্রাই ইথার, শুষ্ক ইথার। ম্যাগনেসিয়াম আর শুষ্ক ইথার যখন দেওয়া হয় তখন ম্যাগনেসিয়ামটা এদের মাঝখানে ঢুকে যায়, CH3MgI হয়ে যায়। মাঝখানে যেই দেওয়া হলো হয়ে গেল CH3MgI। ক্লিয়ার? ম্যাগনেসিয়ামটা কি হলো? মাঝখানে ঢুকে গেল। এর ফলে কি কম্পাউন্ডে কি চেঞ্জ হয়ে গেল ভালো করে দেখবি। আয়োডিনের মাইনাস চার্জ আছে অ্যাজ ইউজুয়াল, ইলেকট্রোনেগেটিভ বলে। ম্যাগনেসিয়াম একটা মেটালে আসে প্লাস চার্জ, তাহলে এখন এই কার্বনে চলে এসেছে মাইনাস চার্জ, কারণ পাশাপাশি তো দুটো প্লাস চার্জ থাকবে না। সো আয়োডিনে মাইনাস চার্জ ছিল, ইলেকট্রোনেগেটিভ অ্যাজ ইউজুয়াল। আয়োডিনে মাইনাস চার্জ ছিল, ইলেকট্রোনেগেটিভ অ্যাটম নিজের দিকে ইলেকট্রন টানে, মাইনাস চার্জ তৈরি হয়েছিল, সেটাই আছে। ম্যাগনেসিয়াম একটা মেটালে কোন চার্জ থাকে? মেটাল ক্যাটায়ন তৈরি করে, মেটালে থাকে প্লাস চার্জ। তাহলে ম্যাগনেসিয়াম মেটালে কোন চার্জ আছে? প্লাস চার্জ। এই কার্বনটাতে তাহলে কোন চার্জ চলে এসেছে? মাইনাস চার্জ। কার্বনে ছিল কোন চার্জ? প্লাস চার্জ। কার্বনে হয়ে গেছে কোন চার্জ? মাইনাস চার্জ। চার্জ ঘুরে গেছে, হ্যাঁ কিনা? এরকম রিয়াকশন যেখানে কিনা চার্জ ঘুরে যায়, চার্জের ইনভার্সন হয়ে যায়, তাকে বলে আমপোলাং রিয়াকশন। আমপোলাং রিয়াকশন যেখানে চার্জ ঘুরে যায়, এইটাই হচ্ছে গ্রিগনার্ড, যেটা তৈরি হয়ে গেছে। গ্রিগনার্ডটা তৈরি হলো। এবারে গ্রিগনার্ডের সঙ্গে, তাহলে গ্রিগনার্ডের এই কার্বনটাতে আছে মাইনাস চার্জ। গ্রিগনার্ডের সঙ্গে ফেনলের যখন রিয়াকশন হবে তখন গ্রিগনার্ডের এই অ্যালকিল গ্রুপটা যেখানে কিনা কার্বনে মাইনাস চার্জ আছে তার সঙ্গে হাইড্রোজেনটা কম্বাইন করবে এবং বেরিয়ে যাবে। CH3 এর সঙ্গে হাইড্রোজেন যদি কম্বাইন করে বেরিয়ে যায় তৈরি হবে CH4, আর এই বাকিরা জয়েন করে যাবে C6H5O আর এদিকে MgI, এরা জয়েন করে যাবে, আলাদা হয়ে বেরিয়ে যাবে। তাহলে CH3H মিলে তৈরি হলো CH4, বাকিরা আউট হয়ে গেল, আমরা অ্যালকেন পেয়ে গেলাম। তাহলে ফেনলের সঙ্গে গ্রিগনার্ডের রিয়াকশনে গ্রিগনার্ডের যে অ্যালকিল গ্রুপটা আছে, জরুরি নয় যে এটা ইথাইলই হতে হবে, হতে পারতো গ্রিগনার্ডের এখানে ইথাইল গ্রুপ আছে, গ্রিগনার্ডের এখানে যে অ্যালকিল গ্রুপ আছে সেই অ্যালকিলের সঙ্গে হাইড্রোজেন অ্যাড হয়ে করেসপন্ডিং অ্যালকেনটা পাওয়া যাবে। আর বাকি যে গ্রুপগুলো আছে C6H5O ফেনক্সাইড পার্টটা আর MgI, ওরা আউট হয়ে বেরিয়ে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে কি পাওয়া যাচ্ছে? অংশ ক্লিয়ার? ক্লিয়ার? চেঞ্জ করছি। নেক্সট রিয়াকশন, অ্যামোনিয়ার সঙ্গে রিয়াকশন। ফেনলের সঙ্গে যদি অ্যামোনিয়া রিয়াকশন হয় আবার কি হবে দেখ। বল অ্যামোনিয়াকে কি আমরা এরকম করে লিখতে পারি? NH3 কে কি HNH2 করে লিখতে পারি? কেন লিখতে পারি না? এটাও তো NH3, NH2 আর NH3 তো হচ্ছে কি প্রিয়াংশু, হচ্ছে কিনা? তাহলে NH3 মানে কি? নাইট্রোজেনের সঙ্গে তিনটে হাইড্রোজেনের বন্ড আছে, তাই তো?
তো দুটো হাইড্রোজেনকে একসাথে রেখেছি, একটা বন্ডকে শো করে দিয়েছি। তো নাইট্রোজেনের সঙ্গে 3টে বন্ড ছিল, একটাকে যা শো করে লিখেছি, বাকি দুটোকে শো করিনি। ক্লিয়ার? এই অবস্থায় যখনই অনার্দ্র মানে অ্যানহাইড্রাস, অনার্দ্র মানে হচ্ছে অ্যানহাইড্রাস, অ্যানহাইড্রাস ZnCl2 দিয়ে যদি আমরা রিঅ্যাকশন করি, অ্যানহাইড্রাস ZnCl2 দিয়ে যদি হাই টেম্পারেচারে হিট করে দেওয়া হয়, তাহলে কি হবে? H আর OH এই পোরশনটা ওয়াটার তৈরি করে বেরিয়ে যাবে। কে জয়েন করবে? কোথায় জয়েন করবে? NH2 গ্রুপ জয়েন করবে। কোথায়? বেনজিনের এই কার্বনটার সঙ্গে। বেনজিনের এই কার্বনটার সঙ্গে জয়েন করে যাবে NH2 গ্রুপ, এবং H আর OH ওয়াটার তৈরি করে বেরিয়ে চলে যাবে। ওয়াটার বেরিয়ে যাচ্ছে মানে রিঅ্যাকশনটাকে কি আমরা ডিহাইড্রেশনও বলতে পারি? তাহলে এগুলো কিন্তু বিভিন্ন বিভিন্ন নাম, উৎপটাং নাম দিয়ে দিলে বললো ফেনলের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়াটা কোনটা? 4টে অপশন দিল, ডিহাইড্রেশন, এলিমিনেশন, সাবস্টিটিউশন, আর এটা দিয়ে দিল। তো কোন রিঅ্যাকশন হলো এটা? বেসিক্যালি ডিহাইড্রেশন হলো। কেন? ওয়াটার বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এই কোশ্চেন কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড দেবে না, বলবে না যে ফেনল যখন অ্যামোনিয়ার সঙ্গে রিঅ্যাক্ট করে তখন কি ইউজ করা হয়। সবাই জানে অ্যানহাইড্রাস ZnCl2 ইউজ করে, ওরা পড়েই এসছে সবাই। তখন কত টেম্পারেচার থাকে জিজ্ঞেস করবে না, কি প্রোডাক্ট তৈরি হয় জিজ্ঞেস করবে না, বলবে রিঅ্যাকশনের টাইপটা কেমন বলো, যেটা বইতে লেখা নেই আলাদা করে, এটাই জিজ্ঞেস করবে কোশ্চেন্সে। অর্থাৎ তোমাকে রিঅ্যাকশনটা পরে জিনিসটা মাথায় ঢোকাতে হবে, এটা রিঅ্যাকশনের কেমন টাইপ বললে এখানে এবার কোথায় মেজার ভুল করবে। তোমাকে আমি দিচ্ছি, দেখো অপশন বললো রিঅ্যাকশনটা একটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন, রিঅ্যাকশনটা একটা এলিমিনেশন রিঅ্যাকশন, 3 নম্বর অপশন দিল রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন, হবেই না, বুঝে গেছি রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে না। 4 নম্বর দিল ডিহাইড্রেশন রিঅ্যাকশন। তোমাকে ইকুয়েশন দেওয়া নেই, শুধু বলেছে ফেনলের সঙ্গে অ্যামোনিয়ার রিঅ্যাকশন, এটুকু কোশ্চেনে দিয়ে দিচ্ছে। ফেনলের সঙ্গে অ্যামোনিয়ার রিঅ্যাকশন কেমন রিঅ্যাকশন? তুমি পড়ে গেছো, দারুণ, তোমার মনে আছে, আমি ধরলাম তোমার দারুণ মনে আছে, তুমি মনে মনে রিঅ্যাকশনটা ফ্রেম করে নিলে। আচ্ছা, ফেনল সঙ্গে অ্যামোনিয়া কেমন, কোথায় ভুলটা হয় সেটা দেখানোর জন্য বলছি। অ্যামোনিয়া থেকে কি হয়, এটাতে OH-টা বেরিয়ে যায়, NH2 ঢুকে যায়, আর OH বেরিয়ে গেলে NH2 ঢুকে গেল, এটাই হলো আলটিমেটলি, তাই তো? তাহলে তোমার অ্যাপারেন্টলি কি মনে হবে? একটা বেরিয়েছে, একটা ঢুকেছে, তুমি এইখানে টিক করে আসবে। এটা না মনে হয় তাই তোমাকে বলছি, কারণ এটাই মনে হয় চান্স আছে এক্সাম হলে, যে একটা গ্রুপ বেরিয়েছে, একটা গ্রুপ ঢুকেছে, তাহলে কি হয়েছে? সাবস্টিটিউশন হয়েছে। সাবস্টিটিউশন তখনই বলবো যখন আলাদা করে কিছু বেরিয়ে যাচ্ছে না, এখানে শুধু একটা বেরিয়েছে, একটা ঢুকেছে না, সঙ্গে কিছু একটা বাই প্রোডাক্ট এসছে। ঠিক আছে, সব জায়গাতেই তো একটা ঢুকছে একটা বেরোচ্ছে, তো হতেই থাকবে। কিন্তু সাবস্টিটিউশন কোনটা? যেখানে একটা ঢুকছে একটা বেরোচ্ছে উইদাউট এনি বাই প্রোডাক্ট, শুধু ওইটুকুই হয়েছে, তখন বলবো সাবস্টিটিউশন। কিন্তু এখানে একটা ঢুকেছে অন্যটা বেরিয়েছে, ঠিক কথা, সঙ্গে একটা কিছু তৈরিও হয়েছে, রিঅ্যারেঞ্জমেন্ট তো নয়। এলিমিনেশনে শুধু বেরোচ্ছে, কেউ ঢুকছে না, একদম স্পেসিফিক। সাবস্টিটিউশন মানে একজন ঢুকছে একজন বেরোচ্ছে, যেটা SN1 SN2 বেরোবে হ্যালো অ্যালকেন হতো, একটা ঢুকছে একটা বেরোচ্ছে, নিউক্লিওফাইল ঢুকছে লিভিং গ্রুপ বেরোচ্ছে, এর বাইরে কিছু হচ্ছে ওখানে, কোন এক্সট্রা অ্যাডিশনাল প্রোডাক্ট তৈরি হয় ওখানে, নিউক্লিওফাইল ঢোকে লিভিং গ্রুপ বেরোয়, এর বাইরে কোনো এক্সট্রা অ্যাডিশনাল প্রোডাক্ট নেই, হ্যালো অ্যালকেন হ্যালোজেন SN1 SN2, ওটা সাবস্টিটিউশন। যদি বলে অ্যাড হয় শুধুমাত্র পাই বন্ডে, অ্যালকিন গুলোতে মার্কোনিক অফ অ্যান্টি মার্কোনিক যখন করেছি, পাই বন্ডে কেউ না কেউ ফটাফট অ্যাড হয়ে যাচ্ছে, দ্যাট ইজ অনলি অ্যাডিশন। অ্যালডিহাইড কিটোন বলে একটা চ্যাপ্টার আছে তোমাদের পরের সেমিস্টারে, ওখানেও দেখবো নিউক্লিওফিলিক অ্যাডিশন, পাই বন্ডে হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন, ওগুলো অনলি অ্যাডিশন। এলিমিনেশন, অ্যালকিনের দেখবে অ্যালকোহলের রিঅ্যাকশন এগুলো পাবে, অ্যালকোহল এখনো পড়েনি, অ্যালকোহলের রিঅ্যাকশন পাবে। এলিমিনেশন কখনো হয়? এলিমিনেশনে শুধু কেউ এলিমিনেট হয়ে যাচ্ছে, কেউ ঢুকছে না, শুধু এলিমিনেট হচ্ছে, তখন বলবো এলিমিনেশন। রিঅ্যারেঞ্জমেন্ট, যা ছিল তাই আছে, শুধু পজিশন এদিক ওদিক হয়ে যাচ্ছে, রিঅ্যারেঞ্জমেন্ট তখন। ডিহাইড্রেশন বা কন্ডেনসেশন, এটাকে আরেকটা কি বলা যেতে পারতো? কন্ডেনসেশন বলতে পারতো। মানে কি? একজন ঢুকছে একজন বেরোচ্ছে, সঙ্গে আর একটা কেউ বেরিয়ে যাচ্ছে, ছোট্ট কিছু। মানে দেখো, একবার এদিকে দেখাও, একটা জয়েন করলো একটা বেরিয়ে গেল, সাবস্টিটিউশন। শুধু কেউ জয়েন করলো, অ্যাডিশন। শুধু কেউ এলিমিনেট হয়ে গেল, এলিমিনেশন। যা ছিল শুধু পজিশনে দিক ওদিক হয়ে গেল, রিঅ্যারেঞ্জমেন্ট। আর এখানে দেখো, একজন ঢুকলো, ঠিক আছে, একজন ঢুকলো অন্যজন বেরোলো, কিন্তু সঙ্গে একটা সাইড প্রোডাক্ট বেরিয়ে চলে গেল, তখন হচ্ছে কন্ডেনসেশন। কন্ডেনসেশনের একটা টাইপ হচ্ছে এলিমিনেশন, এই সরি তোমার ডিহাইড্রেশন।
কারণ এই কন্ডেনসেশনটাতে কি হয়েছে, বুদ্ধি করে বলে, এই কন্ডেনসেশনটাতে কি হয়েছে, জল বেরিয়েছে, তাই ডিহাইড্রেশন। অন্য কোনো কন্ডেনসেশন হতে পারে এখানে ছোট একটা মলিকুল অ্যামোনিয়া বেরিয়ে গেল, তখন সেটাকে ডিহাইড্রেশন বলবো না, নর্মাল কন্ডেনসেশন। ডিহাইড্রেশনটাতে জল এলিমিনেট হচ্ছে তাই বলছে ডিহাইড্রেশন, কন্ডেনসেশনটাতে জল এলিমিনেট হচ্ছে তাই বলছে ডিহাইড্রেশন। ঠিক আছে, চলো পরেরটা যাচ্ছি। তাহলে কিন্তু এটা হচ্ছে না, এটা আমাদের মনে হতে পারে এটা হচ্ছে না, হচ্ছে এইটা। ঠিক আছে, চলো পরেরটা হচ্ছে জিঙ্ক ডাস্টের সঙ্গে রিয়াকশন। এটা অ্যাকচুয়ালি রিডাকশন রিয়াকশন। বেসিক্যালি রিয়াকশনটা কেমন, এটা রিডাকশন রিয়াকশন, যেখানে ফেনলের সঙ্গে যদি জিঙ্ক ডাস্টকে দিয়ে হিট করে দেওয়া হয়, ডিস্টিলেশন করে দেওয়া হয়, পাতন মানে হচ্ছে ডিস্টিলেশন, ফেনলের সঙ্গে জিঙ্ক ডাস্টকে দিয়ে যদি ডিস্টিলেশন করে দেওয়া হয় তাহলে বেনজিন তৈরি হয়, সঙ্গে জিঙ্ক অক্সাইড আউট হয়ে যায়। রিডাকশনটা হচ্ছে এটা, রিয়াকশনটা হচ্ছে রিডাকশন রিয়াকশন। রিডাকশন রিয়াকশন কেন, কারণ ফেনল থেকে অক্সিজেন আউট হচ্ছে, ফেনল থেকে অক্সিজেন আউট হয়ে যাচ্ছে, তাই একটা রিডাকশন হচ্ছে, এবং রিডাকশনের থ্রু দিয়ে আমরা বেনজিন পাচ্ছি, সঙ্গে জিঙ্ক অক্সাইড আউট হয়ে যাচ্ছে, রিডাকশন রিয়াকশন। ঠিক আছে, জিঙ্কের সঙ্গে রিয়াকশন পাওয়া গেছে, বুঝতে পেরেছিস? আচ্ছা বেশ, সঙ্গে এইটা, এইটা হচ্ছে রিয়াকশনটা লিখে রাখো, এটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ফেনল। ফেনলকে আইডেন্টিফাই করার রিয়াকশন এটা, আইডেন্টিফিকেশন অফ ফেনল, ফেরিক ক্লোরাইডের সঙ্গে রিয়াকশন, আইডেন্টিফিকেশন অফ ফেনল। রিয়াকশনটাতে কি হয় দেখে নি, ধরলাম কোন একটা আননোন কম্পাউন্ড নিয়েছি, আননোন কম্পাউন্ডটা ফেনল কিনা আমরা চেক করছি, আননোন কম্পাউন্ড নিয়েছি, এটা আমাদের জানা নেই কি কম্পাউন্ড, এটা দিয়ে দিয়েছে। এই আননোন কম্পাউন্ডে আমরা কয়েক ড্রপ FeCl3 অ্যাড করেছি, একটু ওয়েট কর, আননোন কম্পাউন্ডে কয়েক ড্রপ FeCl3 অ্যাড করেছি, তাতে যদি একটা কমপ্লেক্স পার্পেল আয়ন তৈরি হয় বা ভায়োলেট আয়ন তৈরি হয়, একটা কমপ্লেক্স পার্পেল কালারের আয়ন তৈরি হয়ে যাচ্ছে, তাহলে বলবো আননোনটা ছিল হচ্ছে ফেনল। ক্লিয়ার? এবার আননোন কমপ্লেক্সের ডায়াগ্রাম স্ট্রাকচার দেওয়া আছে, বইতেও দেখবে দেওয়া আছে। কোন একটা আননোন কম্পাউন্ড নিয়েছি, তার মধ্যে কয়েক ড্রপ FeCl3 সলিউশন অ্যাড করেছি, ফেরিক ক্লোরাইড, তাতে একটা পার্পল কালার তৈরি হয়ে গেছে, তাহলে আননোন কম্পাউন্ডটা কি ছিল, ফেনল। প্র্যাকটিক্যাল রিঅ্যাকশন সেটা, ঠিক আছে? কোন একটা আননোন কম্পাউন্ড নিয়েছি, আননোন কম্পাউন্ডে FeCl3 অ্যাড করাতে কোনো কালার চেঞ্জ হয়নি, আননোন কম্পাউন্ডটা ফেনল নয়, কালারটা চেঞ্জ হয়ে পার্পল কালারের একটা সলিউশন তৈরি করেছে, আননোন কম্পাউন্ডটা ফেনল। সো ফেনলকে আইডেন্টিফাই করার জন্য রিঅ্যাকশনটাকে ইউজ করা হয়। একটা আননোন কম্পাউন্ড জানি না, যা কালার দিয়ে দিয়েছে, যা দিয়ে দিয়েছে, ওর মধ্যে আমি ড্রপ বাই ড্রপ FeCl3 সলিউশন অ্যাড করলাম, পার্পল কালার হয়ে গেল, বলবো যেটা অ্যাড করেছি, যেটা যেটা দিয়ে দিয়েছিল ওটা ফেনল ছিল। ফেনলকে আইডেন্টিফাই করার জন্য রিঅ্যাকশনটা ইউজ করা হচ্ছে। ক্লিয়ার? গুড। চলে আসছি এবার হেডিং দেবো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনস। এই রেজোন্যান্সটা একটু হয়তো বইতে লিখতে হবে, বইতে লিখে আছে কিনা। হেডিং দেবো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনস, না এই রেজোন্যান্সটা নেই, হ্যালোজেনেশন থেকে আছে, আমরা রেজোন্যান্সটা দেখতে হবে আমাদের, ধর এটা লিখতে হবে, লিখবে হেডিং দেবে রেজোন্যান্স ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনস বলে হেডিং দেবে, লিখবে রেজোন্যান্স ইন ফেনল। এটা বইতে খাতা হেডিং দাও, বইতে নেই, এটা আছে অন্য কোথাও হয়তো আছে, এই কনটেক্সটে নেই, এই খাতায় হেডিং দাও ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনস। আচ্ছা প্রথম কথা বলে নি, এই রিঅ্যাকশনস গুলোর আগে কোথায়, আচ্ছা তুই আমাকে বল, তুই তো ক্লাস করেছিলি, এই রিঅ্যাকশনস এর আগে এক জায়গায় দেখেছিলাম, কোথায়? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনস এর আগেও দেখেছি, যেটা ফেনলে আবার দেখতে চলেছি, এবং এটা ইথারে গিয়ে আবার দেখতে হবে, কোথায় দেখেছি? এবং রিঅ্যাকশন গুলোর নামগুলো বলেছি, হ্যালোজেনেশন, সালফোনেশন, নাইট্রেশন, ফ্লুরিক অ্যালকিলেশন, ফ্লুরিক অ্যাসাইলেশন, এই 5টা রিঅ্যাকশন ছিল সেখানে। হ্যালো 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 অ্যারিনে, হ্যালো অ্যারিনে, ওরা হ্যালো অ্যারিনটাকে নিউক্লিওফিলিক রিঅ্যাকশনে পার্টিসিপেট করে। হ্যালো অ্যারিন আমরা 5টা রিভিউ করেছিলাম, নিউক্লিওফিলিক রিঅ্যাকশনে পার্টিসিপেট করে না, করাতে গেলে ড্রাস্টিক কন্ডিশনে যেতে হয়, ডাউস প্রসেস এটসেট্রা পড়েছিলাম, কিন্তু ওরা ইলেকট্রোফিলিক রিঅ্যাকশনে সহজেই পার্টিসিপেট করে। কেন করে সেটা ওই হ্যালো অ্যারিনও যে কারণে করে, ফেনলও একই কারণে করে, ইথারও একই কারণে করে, কারণ সবারই একই রিঅ্যাকশন, তাই সব জায়গায় হতে থাকে। রেজোন্যান্সটা এখান থেকে ড্র করার দরকার নেই, আমি দেখাচ্ছি, আমার সঙ্গে ড্র করবে, হেডিং দেবে শুধু রেজোন্যান্স ইন ফেনল, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন বলে হেডিং দাও রেজোন্যান্স ইন ফেনল। রেজোন্যান্সটা দেখো ভালো করে আমার সঙ্গে বুঝে নাও কেমন করে হচ্ছে, ওইটাও কোথাও না কোথাও দেওয়া আছে, স্টিল দেখে নাও। বলো ফেনলের অক্সিজেনের কাছে লোন পেয়ার আছে কি নেই, ইলেকট্রন পেয়ার আছে কি নেই ফেনল অক্সিজেনের কাছে? আছে। ফেনলে অক্সিজেনে কি আছে? ফেনল অক্সিজেনে লোন পেয়ার আছে। এই লোন পেয়ারটা এইখানে এলো পাই বন্ড তৈরি করার জন্য, তার জন্য এই পাই বন্ডটা মাইনাস চার্জ হয়ে অর্থ পজিশনে উঠে গেল, তৈরি হলো প্রথম একটা ক্যানোনিক্যাল ফর্ম। ক্যানোনিক্যাল ফর্ম মানে রেজোন্যান্স হওয়ার জন্য যে ফর্ম গুলো তৈরি হয়, ডিফারেন্ট ডিফারেন্ট ফর্ম গুলো,
তাদেরকে বলে ক্যানোনিকাল ফর্ম। যেখানে একটা লোন পেয়ার নেই তাই প্লাস চার্জ এসছে। কি হয়েছে একবার তাড়াতাড়ি তাকাও, তাড়াতাড়ি একবার কুইকলি তাকাও। এইখানে লোন পেয়ার ছিল, হ্যাঁ কিনা? লোন পেয়ারটা এখানে কি বন্ড তৈরি করেছে? পাই বন্ড। আর তার জন্য এইখানে একটা পাই বন্ড ছিল, ওইটা মাইনাস চার্জ হয়ে অর্থতে উঠে গেছে। ক্লিয়ার? এই পাই বন্ড গুলোতে যেমন ছিল তেমন রয়ে গেছে, মাথায় ঢুকেছে? তাই এই পাই বন্ড গুলো যেমন ছিল তেমন রয়ে গেছে। এইখানের পাই বন্ডটা মাইনাস হয়ে অর্থে উঠে গেছে, আর এইখানে লোন পেয়ারটা পাই বন্ড একটা নতুন তৈরি করেছে, পাই একটা লোন পেয়ার কমে গেছে বলে প্লাস চার্জ এসছে। তাহলে অর্থ পজিশনে কোন চার্জ এলো এরকম ডিলোকালাইজেশন বা রেজোনেন্সের জন্য? মাইনাস চার্জ। প্রথম কথা বল, এইখানে ভালো করে বুদ্ধি করে বলবি, এখানে ওয়েজ গ্রুপ কোন এফেক্ট শো করেছে? ওয়েজ গ্রুপ প্রথম কল দিয়েছে না নিয়েছে? তাহলে প্লাস না মাইনাস? আরে প্লাস আই প্লাস আর এগুলো তো দেওয়া, ইলেকট্রন পুশিং আর ইলেকট্রন উইথড্রয়িং মানে মাইনাস এফেক্ট। তাহলে প্লাস এফেক্ট শো করেছে না মাইনাস এফেক্ট শো করেছে? প্লাস এফেক্ট। এবার প্লাস আই না প্লাস আর? একটু আগে বুঝেছি, প্লাস আই মানে জাস্ট শিফটিং হবে, প্লাস আর মানে পুরোপুরি দিয়ে দেবে। এখানে কি করেছে লোন পেয়ারটা তো পুরোপুরি এখানে চলে আসছে পাই বন্ড তৈরি করতে। তাহলে কি এফেক্ট? প্লাস আর এফেক্ট। ক্লিয়ার? লোন পেয়ারটা এখানে আছে না পুরোপুরি এইখানে চলে এসে পাই বন্ড তৈরি করছে? সো ওয়েজ গ্রুপ এখানে প্লাস আর এফেক্ট শো করছে, ওয়েজ গ্রুপ প্লাস আর এফেক্ট শো করছে। ক্লিয়ার? আচ্ছা, লোন পেয়ারটাকে নিজের দিকে নিচ্ছে কে? মানে বেনজিন রিংটা, বেনজিন রিংটাই লোন পেয়ারটাকে নিজের দিকে নিচ্ছে, ওয়েজ তো দিচ্ছে, নিচ্ছে কে? তাহলে বেনজিন রিং এখানে কোন এফেক্ট শো করছে? মানে কোন এফেক্ট? মাইনাস আই না মাইনাস আর? আর, কারণ পুরোপুরি নিচ্ছে, একজন পুরোপুরি দিচ্ছে। এই দিলাম তোকে, আমি কোন এফেক্ট শো করলাম? তুই নাকি ফুটবল খেলিস, ফুটবল খেলি বই কি বল নাকি? তো তুই বল কোন এফেক্ট শো করলাম আমি? কোন এফেক্ট? ডোনেটিং। প্লাস আর কি মাইনাস আর? প্লাস আর ডোনেশন হচ্ছে আমার তরফ থেকে। ডোনেশন হলে কোন এফেক্ট? প্লাস আর। তুই কি করেছিস? কোন এফেক্ট শো করেছিস? ক্লিয়ার? আগের দিনে বলেছিল, না পড়লে আর মনে থাকবে কি করে? এইটা ক্লিয়ার হয়েছে? এর জন্য এই এই জিনিসটা হয়েছে, এই এই লোন পেয়ারটা এখানে এসছে আর এই পাই বন্ডটা অর্থে চলে গেছে। এবারে অর্থ থেকে এই মাইনাস চার্জ আবার ঘুরতে শুরু করেছে, দিয়ে অর্থের মাইনাস চার্জটা এখানে একটা পাই বন্ড তৈরি করার চেষ্টা করছে, তার জন্য এই পাই বন্ডটা আবার এই প্যারাতে চলে যাচ্ছে অ্যাজ মাইনাস চার্জ। অর্থের পাই বন্ডটা অর্থের মাইনাস চার্জটা আবার একটা পাই বন্ড তৈরির চেষ্টা চালাচ্ছে, আর এই পাই বন্ডটা যেটা ছিল ওটা আবার প্যারায় চলে যাচ্ছে অ্যাজ মাইনাস চার্জ। এইভাবে মাইনাস চার্জটা ঘুরতে শুরু করছে, বাকি যা ছিল একই রকম রয়ে গেছে, চলছে। মাইনাস চার্জ যখন প্যারাতে এসছে, প্যারার মাইনাস চার্জ আবার এই পজিশনে ডাবল বন্ড তৈরি করার চেষ্টা করছে, পাই বন্ড তৈরি করার চেষ্টা করছে, আর এখানে পাই বন্ডটা পাশের অর্থতে শিফট হয়ে যাচ্ছে, রেজোনেন্স চলছে। রেজোনেন্স মানেটা কি তাহলে কেউ আমাকে বলবি সংক্ষেপে? এই যে আমরা বলছি রেজোনেন্স চলছে, এর মানে কি? শিফটিং নয়। শিফটিং মানে জাস্ট পুরোপুরি মুভমেন্টকে শিফটিং বলে না। শিফটিং মানে হচ্ছে একটুখানি মুভ হয়েছে, নিজের দিকেও আছে, একটুখানি মুভ হয়েছে। কি হয়েছে এটাকে ভালো করে বল? শিফটিং ছাড়া ডিলোকালাইজেশন বলে। নর্মাল ইংলিশ বললে আমরা বলতে পারি মুভমেন্ট বলবো। শিফটিং আর মুভমেন্টের মধ্যে ডিফারেন্স আছে। শিফটিং মানে ব্যাপারটা ধর একটা ভিড় ব্যাচ আছে, ভালো করে বুঝবে, ধর ভিড় ক্লাস চলছে, ভিড় একদম ধর 100 জন স্টুডেন্টস এর ক্লাস চলছে, 101 নম্বর জন ঢুকে যাচ্ছে, বসার আর কোথাও জায়গা নেই, মাটিতে বসে ক্লাস চলছে, ধরে নিচ্ছি চেয়ারে বসে, চেয়ার টেবিলে ধরেছি মাটিতে বসে, বা বেঞ্চের ক্লাস চলছে যেখানে চাপাচাপি করে বসা যায়, ঠিক আছে? 100 জন স্টুডেন্টস এর একটা ভর্তি ক্লাসরুম, 101 নম্বর জন স্টুডেন্টস গেট দিয়ে এখন বোঝার চেষ্টা করছে যে কোনখানে বসবে, কারণ বসার জায়গা নেই। তো সে একটা জায়গা ফিগার আউট করলো যে ওইখানে একটু জায়গা থাকলেও থাকতে পারে, বা তার বন্ধুদের গ্রুপটা কোথায় আছে খুঁজে বার করার চেষ্টা করলো, 100 জনের মধ্যে হয়তো গ্রুপটাকে খুঁজে পেলো, যে সেইখান অব্দি গেল, সেখান অব্দি গিয়ে দেখছে বসার জায়গা নেই। পাশের জনকে কি বলবে বল? তোরা হলে কি বলতিস? আর মানে ওর কত ভালো ভাষাতে তোরা বলতিস না, কিভাবে বলতিস? বলতিস চেপে বস ভাই, এটাই বাংলা কথা বলা হতো। এই যে চেপে বস, এর মানে কাউকে কিন্তু বলবি চেপে বস, তো এটাই বলবি কিনা? বাসে এটাই হয়ে থাকে। যখন চেপে বস বলা হলো, যে ছিল ওখানে বসে সে কি পুরো উঠে চলে গেল না একটুখানি শিফট করলো নিজের পজিশন, যাতে ও প্লেস হয়ে যেতে পারে, রাইট?
দ্যাট ইজ আই এফেক্ট, প্লাস আই অর মাইনাস আই, স্লাইট চেঞ্জেস হয়েছে। কিন্তু তুই এখন ধর তুই ক্লাসে ঢুকেছিস, আমি ক্লাসে ধরলাম তুই ক্লাসের বড় গুন্ডা একদম, তুই যেখানে ঢুকেছিস সেখান থেকে তোর ভয়ে সবাই কাঁপে, তুই যে ঢুকেছিস তুই দেখে একজনকে উঠে চলেই গেল তোর জন্য জায়গা খালি করে দিয়ে, এটাকে কি বলবো? আর এফেক্ট। সে প্লাস আর হোক বা মাইনাস আর হোক, পুরো চলে গেছে, যে সে উঠে গিয়ে অন্য কোথাও বসে পড়েছে, অন্য কোনো সে আর অন্য কোথাও গিয়ে হয়তো চাপাচাপি করে বসেছে, কি করেছে সে তার ব্যাপার, সে জানে, এই তোর জন্য পুরো জায়গাটা ছেড়ে দিয়ে চলে গেছে, তখন তাকে কি বলবো? আর এফেক্ট, প্লাস আর বা মাইনাস আর। ক্লিয়ার? তাহলে এখানে কোন এফেক্ট চলছে? এখানে কি একটু একটু শিফটিং চলছে, না পুরোপুরি পাই বন্ড তার পজিশনই চেঞ্জ করে পুরোপুরি চলে যাচ্ছে? লোন পেয়ার ছিল অক্সিজেনে, অক্সিজেন থেকে ছেড়ে চলে গেল, চলে এলো এখানে পাই বন্ড বানাতে, পাই বন্ড ছিল এখানে, চলে গেল অর্থতে, অর্থ থেকে মাইনাস চার্জ চলে এলো প্যারাতে, প্যারা থেকে মাইনাস চার্জ চলে গেল অন্য অর্থতে, তো পুরোপুরি তার পজিশন শিফট হয়ে যাচ্ছে না? তাহলে কি এফেক্ট চলছে? আর এফেক্ট। কেমন আর এফেক্ট? এখানে OH গ্রুপ প্লাস আর এফেক্ট শো করেছে, কারণ OH গ্রুপ বেনজিনের দিকে ইলেকট্রন পাঠাচ্ছে, এইটাকে বলে ডিলোকালাইজেশন, কারণ ডিলোকালাইজ হয়ে যাচ্ছে মানে চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে পুরোপুরি শিফট হয়ে যাচ্ছে, মুভমেন্ট হচ্ছে, ডিলোকালাইজেশন। ডিলোকালাইজেশন অফ লোন পেয়ার, কার ডিলোকালাইজেশন হলো? লোন পেয়ার এন্ড পাই বন্ডস। এই ডিলোকালাইজেশন হলে সেটাকে আমরা রেজোনেন্স বলে থাকি। ক্লিয়ার? ডিলোকালাইজেশন হলে সেটাকে আমরা বলে থাকি কি বলি? ধর তোর মনে হলো এই চেয়ারটাতে স্যার একটু আনকমফোর্টেবল লাগছে, দুটো সিচুয়েশন হতে পারে, তুই চেয়ারটাকে একটু এদিক ওদিক করে অ্যাডজাস্ট করে আবার ওইখানে রিসিট করতে পারিস, অথবা তুই ওই চেয়ার থেকে পাশের চেয়ারে শিফট হতে পারিস। কোনটাকে কি এফেক্ট বলবো? এটা আই এফেক্ট আর ওটা আর এফেক্ট। এবারে প্লাস না মাইনাস ডিপেন্ড করে কেমন ভাবে শিফটিংটা হচ্ছে, ডোনেটিং হলে প্লাস, উইথড্রয়িং হলে মাইনাস। ঠিক আছে, মাথায় ঢুকেছে? তাহলে বলে এটা ফেনলে কি দেখলাম আমরা? ফেনলে দেখলাম রেজোনেন্স। ফেনলে রেজোনেন্সের জন্য প্রথম কথা, বেনজিন রিং এ মাইনাস চার্জ বেড়েছে না কমেছে? বেনজিন রিং এ মাইনাস চার্জ এসেছে কি আসেনি? তাহলে প্রথম পয়েন্ট লিখবে এখানে, ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজেস, ইলেকট্রন ডেনসিটি ইন বেনজিন রিং বেড়ে গেছে। বেনজিন ইলেকট্রন বেড়েছে কারণ বেনজিনে কোন চার্জ ঘুরছে রে প্রিয়াংশু? বেনজিন রিং এ মাইনাস চার্জ ঘুরছে। ক্লিয়ার? তাহলে বেনজিন ইলেকট্রন বাড়লো না কমলো? বেনজিন ইলেকট্রন বাড়লো। ক্লিয়ার? এটা পয়েন্টটা। সেকেন্ড পয়েন্ট আমাকে বলি, বেনজিন ইলেকট্রন বাড়লো তো বুঝলাম, সেকেন্ড পয়েন্ট আমাকে বলবি সব কটা পজিশনেই মাইনাস চার্জ এসেছে না কিছু পজিশনে মাইনাস চার্জ এসেছে? কোন পজিশনে মাইনাস এসছে? মানে এটা কোন পজিশন? অর্থতে মাইনাস চার্জ এসছে, মেটাতে কোনটাতে এসছে? আসেনি। তারপরে কোথায় এসছে? প্যারাতে এসছে। ওই মেটাতে এসছে? আসেনি। আবার কোথায় এসছে? তাহলে ইলেকট্রন তো বেড়েছে, সবকটা পজিশনে ইকুয়ালি বেড়েছে না কোনো নির্দিষ্ট পজিশনে বেড়েছে? সেকেন্ড পয়েন্ট লিখবে, অর্থ ইলেকট্রন ডেন্সিটি ম্যাক্সিমাম, ইলেকট্রন ডেন্সিটি বেড়েছে তো বুঝলাম, ম্যাক্সিমাম এট অর্থ এন্ড প্যারা, ইলেকট্রন ডেন্সিটি ম্যাক্সিমাম এট অর্থ এন্ড প্যারা। ইলেকট্রন ডেন্সিটি পুরো লাইনটা লিখবি, এটুকু লিখবি না, ইলেকট্রন ডেন্সিটি ইজ ম্যাক্সিমাম এট অর্থ এন্ড প্যারা পজিশন। ইলেকট্রন ডেন্সিটি ম্যাক্সিমাম হচ্ছে অর্থ আর প্যারাতে, মেটাতে কিন্তু ইলেকট্রন ডেন্সিটি অত বাড়েনি, অর্থ আর প্যারাতে ইলেকট্রন ডেন্সিটি বেড়েছে। ওকে, এবারে ধর ইলেকট্রোফাইল কাদেরকে বলে বল দেখি? ইলেকট্রন লাভার। ভেরি গুড। তাহলে ইলেকট্রোফাইল, ধর একটা ইলেকট্রোফাইল অনেকক্ষণ ধরে ফেনলকে দেখছে, ইলেকট্রোফাইলের কাছে কি আছে? মাইনাস চার্জের ডেফিসিয়েন্সি না মাইনাস চার্জের এক্সেস? ডেফিসিয়েন্সি, এর কাছে মাইনাস চার্জ নেই, এ ভিখারি। তাহলে ইলেকট্রোফাইলের কাছে মাইনাস চার্জ আছে না নেই? নেই। বল ইলেকট্রোফাইল এই ফেনলের দিকে অ্যাট্রাক্টেড হবে কি হবে না? কারণ ফেনলে তো ভর্তি ভর্তি মাইনাস চার্জ বেনজিন নিয়ে, এর কাছে মাইনাস চার্জ নেই, এই ভিখারি। তাহলে ভিখারি যে সে রিচের দিকে অ্যাট্রাক্টেড হবে কি হবে না? হবে। আচ্ছা, কোন নির্দিষ্ট পজিশনকে প্রেফার করবে? অর্থ প্যারাকেই প্রেফার করবে, কারণ দেখবে পুরো বেনজিনের কাছে অ্যাটাচ হয়ে লাভ নেই, অর্থ প্যারাতেই কি বলে খাজানা বেশি আছে। যদি অ্যাটাচ করতেই হয় নিজেকে, তাহলে কোথায় অ্যাটাচ করব? তাহলে ইলেকট্রোফাইল গুলো কোথায় গিয়ে ঢুকবে? বেনজিনে, অর্থ প্যারাতে। এবার রিঅ্যাকশন গুলো শুরু করা যাক। ক্লিয়ার?
তাহলে লিখে রাখবে যে পয়েন্ট নাম্বার 2 এখানে লাস্ট লিখেছে ম্যাক্সিমাম অর্থ প্যারা, এরপরে যে পয়েন্টটা অ্যাড করবে সেটা হচ্ছে ইলেকট্রোফাইলস উইল প্রেফার, থার্ড পয়েন্ট লিখবে ইলেকট্রোফাইলস উইল প্রেফার টু বন্ড অ্যাট অর্থপরা পজিশন। কারণ ইলেকট্রোফাইল গুলোর কাছে ইলেকট্রন নেই, তাহলে ওরা অর্থপ্যারাকেই প্রেফার করবে বন্ড বানানোর জন্য। ইলেকট্রোফাইল গুলো প্রেফার করবে কোথায় বন্ড বানাতে? অর্থ আর প্যারাতে। Electrophiles will prefer to bond with orthopara position বা at orthopara position. Electrophiles will prefer, electrophiles কে আমরা E+ দিয়ে ডিনোট করে থাকি, electrophiles will prefer to bond at ortho or para position, not in meta position, কারণ মেটাতে ইলেকট্রন নেই। ক্লিয়ার? তো চলো তাহলে দেখা যাক প্রোডাক্ট গুলো কি কি তৈরি হবে। শুরু করা যাক প্রোডাক্ট। চল ফার্স্ট রিং দিবি হ্যালোজেনেশন বা ব্রোমিনেশনও বলতে পারিস বা হ্যালোজেনেশনও বলতে পারিস। হ্যালোজেনেশন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো বইতে মার্ক করতে থাকে। হ্যালোজেনেশন বইতে আবার পাবি। দেখ প্রথম রিঅ্যাকশন হচ্ছে হ্যালোজেনেশন। কি কি করা হয়েছে দেখো, ফেনলও দেওয়া হয়েছে ব্রোমিন ইন অ্যাকুয়াস সলভেন্ট। লিখে রাখো সলভেন্টটা কেমন? অ্যাকুয়াস মানে পোলার সলভেন্ট। অ্যাকুয়াস সলভেন্টে যদি ব্রোমিন অ্যাড করা হয়, এখান থেকে ইলেকট্রোফাইলটা কি তৈরি হয় বুঝে নাও। ইলেকট্রোফাইলটা তৈরি হয় Br+। তাহলে প্রিয়াংশু বল ইলেকট্রোফাইল Br+ ফেনলের কোন কোন পজিশনে নিজেকে অ্যাটাচ করার চেষ্টা করবে? যেখানে যে অর্থ আর দেখ সেখানেই করেছে, হ্যাঁ কি না? অর্থ আর প্যারাতেই ইলেকট্রোফাইলটা নিজেকে অ্যাটাচ করিয়ে দিয়েছে, তৈরি হয়ে গেছে একটা হোয়াইট প্রেসিপিটেট 2,4,6 ট্রাইব্রোমোফেনল। এখন কথা হচ্ছে এখানে অ্যাকুয়াস সলিউশন থাকার জন্য ব্রোমিন প্লাসের কনসেন্ট্রেশন অনেক বেশি ছিল। অ্যাকুয়াস সলিউশনে ব্রোমিন প্লাসের কনসেন্ট্রেশন কি আছে বল? অ্যাকুয়াস সলিউশনে ব্রোমিন প্লাসের কনসেন্ট্রেশন অনেক বেশি। বল ব্রোমিন প্লাস যদি অনেক বেশি থাকে, অ্যাকুয়াস সলিউশন যখন আছে, অ্যাকুয়াস মানে কি? জল আছে, মিডিয়ামে জল আছে। অ্যাকুয়াস সলিউশনে ব্রোমিন প্লাস যেটা তৈরি হচ্ছে, ব্রোমিন দিচ্ছি তৈরি হচ্ছে ব্রোমিন প্লাস, এই ব্রোমিন প্লাসের কনসেন্ট্রেশন কেমন? অনেক বেশি। ব্রোমিন প্লাসের কনসেন্ট্রেশন বেশি হলে কি হবে? ফেনলের চারপাশে ব্রোমিন গুলো ছেকে ধরবে, ব্রোমিন প্লাস গুলো একটাই ফেনলের সব অর্থ সব প্যারাকে ব্লক করে দেবে। কারণ এত এত ব্রোমিন প্লাস আছে যে একটাই ফেনল মলিকুলের অর্থ প্যারা সব দিক থেকে ব্রোমিন প্লাস অ্যাটাক করে গেছে। একটাই ফেনলের অর্থতে আর তারই প্যারাতে ব্রোমিন গুলো ঢুকে গেছে। একটাই ফেনলের অর্থতে আর তারই প্যারাতে Br+ গুলো জয়েন করে গেছে। কারণ Br+ অনেক বেশি ছিল, কারণ সলভেন্টটা অ্যাকুয়াস ছিল, অ্যাকুয়াস সলভেন্টে Br+ অনেক বেশি। সলভেন্টটা যদি এখন CH2 হয়, এটা নন পোলার সলভেন্ট। নন পোলার সলভেন্টে Br+ অনেক কম থাকবে। রিঅ্যাকশন গুলো হ্যালো অ্যারিনে হয়েছিল, একদমই ঠিক, হ্যালো অ্যারিনসে হয়েছিল। করেছিলাম, ঠিক আছে তাহলে একবার দেখে নিই, একবার দেখে নিই, শেষ করে নিচ্ছি। Br+ কি হবে? কনসেন্ট্রেশন এখানে লো আছে। কেন কনসেন্ট্রেশন লো? কারণ নন পোলার সলভেন্ট CH2। কনসেন্ট্রেশন যদি লো থাকে, কনসেন্ট্রেশন যদি লো থাকে, তখন আলাদা মলিকুলের অর্থতে যাবে Br+, আলাদা মলিকুলের প্যারাতে যাবে Br+। তাই যেখানে অর্থ ঢুকবে সেখানে অর্থ ঢুকবে, কারণ Br+ কম, একটাকেই চারপাশ থেকে ছেকে ধরবে না। আর যেখানে প্যারা, প্যারাতে প্যারা ঢুকবে, দুটো আলাদা আলাদা তৈরি হবে, একসঙ্গে দুটো তৈরি হবে, কিন্তু দুটো আলাদা মলিকুল হবে। একটাকে বলবো অর্থ, একটাকে বলবো প্যারা। যেখানে অর্থ ঢোকার অর্থ ঢুকেছে, এখানে প্যারা ঢোকার প্যারা ঢুকেছে। কিন্তু যদি অ্যাকুয়াস সলভেন্ট থাকে তাহলে একসাথেই অর্থ প্যারা হয়ে যাচ্ছে। ক্লিয়ার দুটোর মধ্যে ডিফারেন্স? অ্যাকুয়াস সলভেন্ট হলে একসাথেই অর্থ প্যারা হচ্ছে, কিন্তু আলাদা আলাদা CH2 সলভেন্ট, কার্বন ডাইসালফাইড, নন পোলার সলভেন্ট, সেখানে আলাদা অর্থ তৈরি হচ্ছে, আলাদা প্যারা তৈরি হচ্ছে, দুটোই একসাথে তৈরি হচ্ছে। প্যারাটা সবসময় মেজর প্রোডাক্ট, এটাই বেশি বেশি তৈরি হবে। প্যারাটা সবসময় কি হবে? মেজর প্রোডাক্ট, ওটাই বেশি পরিমাণে তৈরি হবে। ঠিক আছে, চলো নেক্সট দেখছি। নেক্সট হচ্ছে নাইট্রেশন। নাইট্রেশন জন্য কি দিতে হবে? ডাইলিউট HNO3 আর সঙ্গে দিতে হবে H2SO4, কনসেন্ট্রেটেড H2SO4টাও দিতে হবে। এই দুটো দিলে যে ইলেকট্রোফাইলটা তৈরি হয়, ইলেকট্রোফাইলটা হচ্ছে NO2+। বুদ্ধি করে বলে NO2+ কোথায় বেড়ে ঢুকবে? অর্থ এই যে ঢুকে গেছে, আর প্যারাতে এই যে ঢুকে গেছে। কোনটা মেজর? সব সময় প্যারাটাই মেজর। ঠিক আছে, সব সময় প্যারাটাই মেজর। তাহলে অর্থ প্রোডাক্ট তৈরি হয়েছে, ওটা তৈরি হয়েছে 15% মতন, প্যারা প্রোডাক্ট তৈরি হয়েছে অ্যারাউন্ড 40% মতন। ওটাই সবসময় মেজর প্রোডাক্ট। এর সঙ্গে আরো অনেক বাই প্রোডাক্ট তৈরি হয় যেগুলো কিনা বাকিটা থাকে, বাট অর্থ আর প্যারা দুটোতেই ঢুকছে। ক্লিয়ার? মাথায় ঢুকেছে? ভেরি গুড, নাইট্রেশন হয়ে গেল এটা। নেক্সট যাচ্ছি সালফোনেশন।
সালফোনেশনে ফেনলের সঙ্গে দিচ্ছি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড এট হাই টেম্পারেচার। কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিলে যে ইলেকট্রোফাইলটা ঢুকবে সেটা হচ্ছে SO3H গ্রুপ। SO3H গ্রুপ কোথায় কোথায় ঢুকবে? SO3H গ্রুপ ঢুকবে অর্থয়ে, SO3H গ্রুপ ঢুকবে প্যারাতে। কোনটা মেজার? প্যারাটাই মেজার। এবার এই অর্থ প্যারার মিক্সচারের উপরে আমি তারপরে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড যদি আবার দিই, তখন এই পুরো মিক্সচারটা থেকে SO3H গুলো বেরিয়ে যাবে, দিয়ে অর্থ প্যারা সবগুলোতেই NO2 ঢুকে যাবে। এই মলিকিউলটাকে বলে পিক্রিক অ্যাসিড। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা, দুরকম ভাবে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে হোয়াট ইজ পিক্রিক অ্যাসিড, আর একটা হচ্ছে হাউ টু প্রিপেয়ার পিক্রিক অ্যাসিড। এমএসসিকে এর মধ্যে দিয়ে বিভিন্ন রকম ফরমেশন দিতে পারে। সো 2,4,6 ট্রাইনাইট্রোফেনলকে বলা হয় পিক্রিক অ্যাসিড। কেমন করে তৈরি করা হয়? ফেনলে প্রথমে কি দেওয়া হয়? কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। তাতে কোন ইলেকট্রোফাইল তৈরি হয়? SO3H। কোথায় কোথায় ঢোকে? অর্থতে আর প্যারাতে। এই অর্থ প্যারার পুরো মিক্সচারটার উপরে আবার কি দেওয়া হয়? কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড হাই টেম্পারেচারে। তাতে কি তৈরি হয়? তাতে অর্থ আর প্যারাতে NO2 গুলো ঢুকে যায়, SO3H গুলো বেরিয়ে যায়। SO3H গুলো সব বেরিয়ে যায়, NO2 গুলো অর্থ আর প্যারায় ঢুকে যায়। এটাকে বলে পিক্রিক অ্যাসিড। লিখে নাও তাহলে একটু, খাতায় লিখে নাও যদি কোনোটা না থেকে থাকে। পুরোটা লিখবে একসাথে, পুরোটা লিখে নে, পুরোটাই লিখে নে। লেখ ফরমেশন অফ পিক্রিক অ্যাসিড, নাইট্রেশন বলে ফরমেশন অফ পিক্রিক অ্যাসিড বলে পুরোটা লিখে নে। ওকে, তাহলে এটা ক্লিয়ার? বেশ, চলো চলে আসছি সালফোনেশন। তো অলরেডি দেখলাম, দুটো রিঅ্যাকশন লিখে নিচ্ছি লাস্টের। একটা হচ্ছে ফিডেলক্রাফট অ্যালকিলেশন, একটা হচ্ছে ফিডেলক্রাফট অ্যাসাইলেশন। এটাতে কি হচ্ছে? ফিডেলক্রাফট অ্যালকিলেশন কি হচ্ছে? এটা রিঅ্যাকশনটা বইতে আছে, দেখে নাও। সেটা হচ্ছে CH3Cl দেওয়া হচ্ছে সঙ্গে অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড সঙ্গে দেওয়া হচ্ছে CH3Cl। এখান থেকে তৈরি হয় যে ইলেকট্রোফাইলটা, সেটা হচ্ছে CH3+। বল CH3+ কোথায় কোথায় জয়েন করবে? অর্থতে আর প্যারাতে। কে মেজর প্রোডাক্ট হবে? প্যারা সবসময় মেজর প্রোডাক্ট। রিঅ্যাকশনটাকে বলে ফিডেলক্রাফট অ্যালকিলেশন। বল দেখি শুভশ্রী, কেন অ্যালকিলেশন নামটা দিল? কারণ ফেনলে কোন গ্রুপ জয়েন করেছে? অ্যালকিল গ্রুপ, তাই নাম হচ্ছে অ্যালকিলেশন। ঠিক আছে, ফিডেলক্রাফট অ্যালকিলেশনে ফেনলে অ্যালকিল গ্রুপ জয়েন করছে, CH3+ ইজ দ্য ইলেকট্রোফাইল, CH3Cl দিয়েছি আর অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়েছি, তাহলেই এই CH3+ ইলেকট্রোফাইল তৈরি হবে। এই ইলেকট্রোফাইল অর্থ প্যারায় জয়েন করবে, প্যারা হবে মেজর প্রোডাক্ট। লাস্টেরটা এসিস তো বইতে, ফিডেলক্রাফট অ্যাসাইলেশন। অ্যাসাইল গ্রুপ কোনটা? CH3C ডাবল বন্ড, এটাকেই বলে অ্যাসাইল গ্রুপ। এই কম্পাউন্ডের নাম কি? অ্যাসিটাইল ক্লোরাইড। এই কম্পাউন্ডটাকে আগে কোথায় পেয়েছিস বল? আগে কোথায় পেয়েছিস অ্যাসিটাইল ক্লোরাইডকে? আজকেই পেয়েছিস, একদম ফার্স্ট রিঅ্যাকশনটা যেটা ছিল অ্যাসিটিক অ্যানহাইড্রাইড এবং অ্যাসিটাইল ক্লোরাইডের সঙ্গে ফেনলের রিঅ্যাকশন ছিল। তো শুধু অ্যাসিটাইল ক্লোরাইড কি দিচ্ছি? না। তাহলে বুদ্ধি করে বল, প্রথম রিঅ্যাকশনটার সঙ্গে ট্যালি করে বলছি, অ্যাসিটাইল ক্লোরাইডের সঙ্গে যদি পিরিডিন দিতাম, তাহলে এই CH3CO কোথায় অ্যাড হতো? এই অক্সিজেনে গিয়ে অ্যাড হতো, হ্যাঁ কি না? অ্যাসিটাইল ক্লোরাইডের সাথে পিরিডিন না দিয়ে অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিচ্ছি, এখন এই CH3CO কোথায় অ্যাড হবে? অর্থ প্যারাতে অ্যাড হবে। রিএজেন্ট চেঞ্জ তো প্রোডাক্ট চেঞ্জ হচ্ছে, মাথায় ঢুকেছে? অ্যাসিটাইল ক্লোরাইড দিয়েছি, দিয়ে সঙ্গে পিরিডিন দিতাম, তাহলে এই অ্যাসাইল গ্রুপটা অ্যাড হতো এই অক্সিজেনের সঙ্গে, হাইড্রোজেনটা বেরিয়ে যেত ক্লোরিনের সঙ্গে, দিয়ে অক্সিজেনে গিয়ে অ্যাসাইল গ্রুপটা অ্যাড হতো। কিন্তু এখন অ্যাসিটাইল ক্লোরাইডের সঙ্গে অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়েছি, তাহলে ওই সেম অ্যাসাইল গ্রুপই অ্যাড হবে। কোথায় অ্যাড হবে? অর্থতে আর প্যারাতে। অর্থ প্যারা, প্যারা অলওয়েজ মেজর। আমাকে বুদ্ধি করে বল, এই প্রোডাক্ট দুটো এর আগে কোথায় পেয়েছিস? এই সেম প্রোডাক্ট এর আগেও তৈরি করেছে অন্য রিঅ্যাকশনের থ্রু দিয়ে, আজকেই তৈরি করেছি। প্রাইজ রিঅ্যারেঞ্জমেন্ট, প্রাইজও সেম প্রোডাক্টই ছিল। প্রথমে অ্যাসাইলেশন করা হচ্ছিল, পিরিডিন দিয়ে অ্যাসাইলেশন করা হচ্ছিল, দিয়ে অ্যাসাইলেশনের যে প্রোডাক্টটা তারপরে ফ্রাইজ করে দেওয়া হয়েছিল, তাহলেও সেম প্রোডাক্টই ছিল। এই থাকা উচিত অ্যাসাইলেশন। ও লিখেন তাহলে, ঠিক আছে, মাথায় ঢুকেছে? বেশ, তাহলে আজকে আমরা ক্লাসটা এখানে শেষ করছি। নেক্সট ক্লাসের হেডিংটা এটা দিয়ে রাখবি, যেখানে আমরা শুরু করবো না, বইতে মার্ক করে রাখিস। নেক্সট থেকে কিছু স্পেশাল রিঅ্যাকশনস রাইমাক্টিনের রিঅ্যাকশন দিয়ে শুরু করব নেক্সট ক্লাসটা, ঠিক আছে? রাইমাক্টিনের রিঅ্যাকশন দিয়ে স্পেশাল রিঅ্যাকশন শুরু করব। যদি পারি তো শুক্রবার দিনকে একটা এক্সট্রা ক্লাস করে নেবো, অনলাইন বা অফলাইন, এটা জানিয়ে দেবো, ঠিক আছে? তোকে অ্যাড করবো, তোর নাম্বারটা আমাকে পাঠিয়ে দিস, আমি তোকে গ্রুপে অ্যাড করবো।
তাহলে এখানে আমরা ফেনলটাকে নিয়ে শেষ করলাম, ফেনলের মেন রিয়াকশনস গুলো। তো একটা স্পেশাল রিয়াকশন করে নিই, ইথারে চলে যাব, আমরা যে শিডিউলটা বানাইছি সেটা ফলো করবো মোটামুটি।